الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين কাছে এবং দূরে যে যেখানে বসে আজকের আমাদের স্পেশাল ফেসবুক লাইভ দেখছেন এবং অনেকদিন পরে আমি বিরতির পরে আবারও আজকে ফেসবুক লাইভে আসলাম। যারা আমাকে এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে অনেক অনেক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকটা বলতে পারেন যে ঝটিকা আকারে মানে ঝট করে লাইভে আসা। আজকে চিন্তা করলাম আর কি, আজকে না বেশ অনেকদিন ধরেই আমার এই চিন্তাটা ছিল। সেটা হলো যে ব্রিটেনে পড়াশোনা করার জন্য আমাদের বাংলাদেশের অনেক ভাই এবং বোনেরা আপনারা আসতে চান লন্ডনে উচ্চশিক্ষার জন্য, পড়াশোনা করার জন্য, কিন্তু সঠিক ইনফরমেশন না জানার কারণে অনেক সময় আমরা ক্ষতির সম্মুখীন হই। সেটা ফাইন্যান্সিয়াল দিক থেকে হয়, অনেক সময় নানান দিক থেকে সে ক্ষতিটা হয়ে থাকে সঠিক তথ্য না জানার কারণে। তা আমি মনে করলাম যেহেতু আমার দেশ, আমার ভাই বোন, যেহেতু আমার একটা সুযোগ আছে কথা বলার এবং আমার কিছু মানুষের সাথে আলহামদুলিল্লাহ সম্পর্ক আছে, ভালো একটা রিলেশন আমার আছে, তো এই সুযোগটা তো আমি কাজে লাগাতে পারি। তো সেই আলোকে আমাদের প্রিয় ভাই জাহাঙ্গীর আলম ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। প্রিয় ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ নরশিদ ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ। আমি সত্যি আন্তরিকভাবে একেবারে আপনাকে শুকরিয়া জানাই একেবারে হৃদয় থেকে যে আমি জানি আপনি খুব ব্যস্ত মানুষ, আপনার মূল্যবান সময়ের মাঝ থেকেও কিছু সময় আমাকে দিয়েছেন বা আমাদেরকে, আমি বিশ্বাস করি যে এই প্রোগ্রাম দেখে অনেকে উপকৃত হবে। আজকের প্রোগ্রামটা আসলে নরমালি নওশাদ মাহফুজের প্রোগ্রাম মানে হলো গানের অনুষ্ঠান। তো আমরা আজকে গানের অনুষ্ঠান আমরা করব না, তবে আমি জানি যে আপনিও ভালো শিল্পী। তো আমরা আজকে মূলত স্টুডেন্টদের বিষয়ে আমরা কিছু ইনফরমেশন আপনার কাছ থেকে জানতে চাবো। তো আমি বলছিলাম যে আমার সাথে কিছু ভাইদের সুসম্পর্ক রয়েছে, সেই আলোকে জাহাঙ্গীর আলম ভাইকে আজকের লাইভে আমন্ত্রণ জানিয়েছি, তিনি ডাকে সাড়া দিয়ে চলে আসছেন। আমি একেবারে সরাসরি প্রিয় ভাই আপনার কাছে চলে যেতে চাই। প্রথম প্রশ্ন আমি আপনাকে যদি করি যে আপনি স্টুডেন্টদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনার অভিজ্ঞতার আলোকে আপনি অনেক মানুষের সাথে সমন্বয় করেছেন এবং অনেক মানুষের অনেক কষ্টের কথাও আপনি শুনেছেন। শুরুতেই যদি আমি জিজ্ঞেস করি যে আপনি ভাইদের জন্য আপনার শুরুর দিকের যে কথাটা, কি দিয়ে আপনি শুরু করতে চান? থ্যাংক ইউ নওশাদ ভাই। প্রথমত আমি যেটা বলবো যে আপনি আপনার মতো মানুষ, আপনি যে উদ্যোগটা নিয়েছেন, এইটা হলো যে এটা আপনার বিজনেস না, আপনি খুব ব্যস্ত মানুষ, বাট আপনি যে উদ্যোগটা নিয়েছেন যে মানুষকে একটু তথ্য, কিছু ইনফরমেশন এবং সহযোগিতা দেওয়ার জন্য, যেন মানুষ বিভ্রান্ত না হয়, যেন মানুষ যেন যারা সম্মুখীন না হয়, জি সত্যিকার অর্থে যারা ইউকেতে লেখাপড়া করতে চায়, যারা সত্যিকার অর্থে ভালো স্টুডেন্ট, এবং বাংলাদেশেও অনেকে দেখা যায় বাধ্য হয়ে অনেকে লেখাপড়া করে, কিন্তু বাংলাদেশেও কিন্তু এডুকেশন কস্ট অনেক হাই, কিন্তু বাংলাদেশে এডুকেশন হাই কস্ট দিয়ে এডুকেশন নিয়েও কিন্তু তারা আসলে ভালো কোনো ডিগ্রি নিতে পারছে না। তো আপনি যে উদ্যোগটা নিয়েছেন যে বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে, সহযোগিতা দিয়ে কিভাবে তারা স্টুডেন্ট ভিসা নিয়ে এই দেশে আসতে পারে, যেহেতু ব্রিটিশ গভর্নমেন্ট তারা মোটামুটি আমি বলবো তারা রিসেন্টলি যে উদ্যোগগুলো নিয়েছে, যেমন পোস্ট স্টাডি ওয়ার্ক, তারপরে ইভেন এদেশের এডুকেশন মিনিস্টার বলেছেন যে তারা স্টুডেন্টদেরকে যেইভাবে পারে তারা সহযোগিতা করবে। তবে আমি যেটা বলবো যে আমি এই ইন্ডাস্ট্রিতে প্রায় 2013 থেকে ইন্ডাস্ট্রিতে আছি। তার আগেও আমি ইনভলভ ছিলাম, বাট ডাইরেক্টলি ইনভলভ ছিলাম না।
আর আমি নিজেও তো স্টুডেন্ট হিসেবে এই দেশে আসছি। তো আচ্ছা এই জন্য আমি মনে করেন যে আমার এক্সপেরিয়েন্স, আমার নিজের এক্সপেরিয়েন্স প্লাস আমি এই এডুকেশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে অনেকেই সঠিকভাবে দেখা যাচ্ছে যে গাইডেন্স পায় নাই। যারা সঠিকভাবে গাইডেন্স পেয়েছে এরা দেখা যাচ্ছে এই দেশে আসছে, ভালো লেখাপড়া করেছে, ভালো ডিগ্রি নিয়েছে, ভালো কাজ করেছে, এবং দেখা যাচ্ছে যাদের ইচ্ছে ছিল, জি সুযোগ ছিল, তারা এই দেশে দেখা যায় সেটেলমেন্ট হয়েছে। তারা এই দেশে অনেকেই, আমার মতো অনেকেই এখন এই দেশে সিটিজেন নিবে। তো এই জন্য আমি আপনার উদ্যোগকে প্রথমে স্বাগত জানাই, এবং যারা এই অনুষ্ঠান আপনার সাথে দেখছেন, আমি মনে করি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তারা দেখেন, তাইলে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, যে তারা দেশে পড়াশোনা করার জন্য উদ্যোগটা কোথায় থেকে নিবেন, তাদের কি কি লাগবে, আমরা কিভাবে সহযোগিতা করতে পারবো, আমরা এগুলো এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। জি, থ্যাংক ইউ নৌশাদ। জাযাকাল্লাহ খাইর। বহুত শুকরিয়া প্রিয়জন, আপনারা যারা দেখছেন, অসংখ্য মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন, একেবারে হৃদয় থেকে আপনাদের জন্য ভালোবাসা। যেহেতু একটা মহৎ উদ্দেশ্য নিয়েই এই আজকের এই লাইভটি, আমাদের ভাই বোন যারা রয়েছেন বাংলাদেশে, যাতে তারা উপকৃত হয়, তারা যাতে কখন প্রতারণার শিকার যাতে না হয়, ইচ্ছায় কি অনিচ্ছায় যাতে তারা ক্ষতির সম্মুখীন না হয় অর্থনৈতিকভাবে, বা একটা আশা নিয়েই তো ব্রিটেনে পড়াশোনার জন্য আসে, সে আশাটা বা সে চাওয়াটা যাতে সঠিক হয়, সেজন্য আজকের এই লাইভ। আপনাদের যার যে মনের প্রশ্ন আপনারা চাইলে করতে পারেন। যেমন একজনে বলতেছে যে আমার ছেলে সবেমাত্র শুরু করেছে, সে ক্লাস 7-এ পড়ে, তার জন্য কি কোনো চিন্তা করতে পারে? এক মা বলছে আর কি, ওই সন্তানের মা, আমাদের এক বোন বলতেছিল আর কি। যাই হোক, তো নানান প্রশ্ন নানান ভাবে আসবে। আমি তো জানি যে জাহাঙ্গীর ভাই আপনি বাংলাদেশ না, বাংলাদেশ ছাড়াও অন্যান্য কান্ট্রির স্টুডেন্টদের জন্য আপনি কাজ করেন। তো সেই বিষয়ে যদি একটু আমাকে বলতেন যে আপনি কোন কোন দেশের স্টুডেন্টদের নিয়ে কাজ করছেন, বা পরবর্তীতে আপনার ইচ্ছা আছে যে আরো কোথাও নতুন করে কোনো দেশে কাজ করবেন কিনা। নৌশাদ ভাই, আমার আপনার প্রথম যে কোয়েশ্চেনটা আপনি বলেছেন যে এক ভাইয়ের ছেলে এখন 7-এ পড়ে। জি, আলহামদুলিল্লাহ, ইটস গুড, বাট ক্লাস 7 থেকে এই দেশে আসলে যে কোনো স্টেজে কিন্তু লেখাপড়া করতে আসতে পারবে, এটা হলো প্রথম কথা। আচ্ছা, যে কোনো স্টেজে পড়তে আসতে পারবে। যেমন 7-এ এসে 8-এ পড়ার জন্য প্রাইভেট স্কুল আছে, হ্যাঁ, বাট এটা অনেক কস্টলি, অনেক প্রাইভেট সেকেন্ডারি স্কুল আছে, অনেক কস্টলি, এবং তারা অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হইতে হবে। বাংলাদেশে যেরকম কিছু ইংলিশ মিডিয়াম স্কুল আছে, আপনি যদি ধানমন্ডি, বনানী, কিছু ইংলিশ মিডিয়াম স্কুল আছে যেখানে আপনার অনেক কস্টলি পড়াশোনা, এই দেশেও এরকম প্রাইভেট স্কুল আছে যেগুলো গভর্নমেন্ট ফান্ডেড না, বাট পিওরলি প্রাইভেট। আর হলো এসএসসি পাস করার পরে, অর্থাৎ তারা 8, 9 এরপরে এসএসসি, বাংলাদেশ এসএসসির পরে তারা এই দেশে হায়ার সেকেন্ডারি করতে আসতে পারবে। তাও এগুলো হলো কলেজ এবং প্রাইভেট কলেজ, এবং খুব কস্টলি, এবং তারা কোনো প্রাইভেট কোনো অ্যাকোমোডেশনে থাকতে পারবে না, তারা ইউনিভার্সিটির অ্যাকোমোডেশনে থাকতে হবে, যেটা কস্ট হিউজ মানি। মনে করেন আমি যদি একটা এক্সাম্পল দিই, পার ইয়ার পড়ে যাবে 30 থেকে 35 লাখ টাকা পড়ে যাবে পার ইয়ার। হ্যাঁ, কেউ যদি অ্যাফোর্ড করতে পারে দেন দেয়ার ইজ অপশন। আর বাংলাদেশি স্টুডেন্টের জন্য সেফ সাইড হলো এইচএসসি পাস করে আসা, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করে আইএলটিএস দিয়ে এই দেশে একটা ইউনিভার্সিটিতে ডাইরেক্টলি চলে আসা, এটা হলো সেফ সাইড। আর আপনার দ্বিতীয় যে প্রশ্নটা, যে আমরা কোন কোন দেশে কাজ করি, দেখেন এই দেশের এডুকেশন, আমরা ওয়ার্ল্ডের যেই দেশ থেকে স্টুডেন্ট আসতেছে, আমরা সেই দেশের স্টুডেন্টকে এই দেশে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য আমরা সাপোর্ট দিতে পারবো। বাট হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্সের আলোকে আমি যেটা বলবো যে আমরা মনে করেন উজবেকিস্তান, তারপরে ঘানা, নাইজেরিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, বাট মেইনলি আমরা বাংলাদেশি স্টুডেন্টকে সাপোর্ট করি। বাট অন্য স্টুডেন্ট, হ্যাঁ, ইদার রিসেন্টলি আমাদের ইন্ডিয়া থেকেও আমাদের অনেক মনে করেন অনেক আমাদের ওখানে প্রমোশন হচ্ছে, পাকিস্তান থেকে হচ্ছে, তারপরে নাইজেরিয়া, ঘানা, আর মেইনলি বাংলাদেশ থেকে আমাদের স্টুডেন্ট আসতেছে। জাযাকাল্লাহ খাইর, আমি বুঝতে পেরেছি। তো যেমন আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ছাত্র, আমাদের ব্যাপারে কেমন কি বললে উপকৃত হতাম। তো এই ভাইয়ের ব্যাপারে যদি
ওকে নওশাদ ভাই, অনার্স প্রথম বর্ষে থাকার মানে হলো এই ভাই 2018-এ জি 2018-এ উনি ইন্টারমিডিয়েট পাশ করেছে। পাস করেছে। এখন দুইটা অপশন। হুম, একটা অপশন হচ্ছে যে উনি পুরো অনার্স শেষ করার পরে এদেশে হুম, মাস্টার্স করার জন্য আসতে পারবে, ওকে। নাম্বার ওয়ান। আর যদি উনি এখনই আসতে চায় তাইলে একটা কনসার্ন আছে, উনি এইটা কিন্তু বলতে পারবে না যে আমি অনার্স এখন পড়তেছি ফার্স্ট ইয়ার। এইটা পড়লে একটা দিস ইজ ভেরি নেগেটিভ। কারণ সে এক জায়গায় যেখানেই হোক, ওয়ার্ল্ডের যেখানে হোক, আপনি যখন একটা কোর্স করেন এটা যদি কমপ্লিট করে না আসেন, দেন আমিও বলবো যে আপনি আসলে একটা কোর্স শেষ করছেন না, তাইলে এই দেশে এসে কি আপনি কোর্স শেষ করবেন? নাও করতে পারেন, করতেও পারেন। এইটা ইউনিভার্সিটিও জানতে চাইবে, তুমি কোর্স তো করতেছো, তাইলে শেষ করছো না কেন? অল্টারনেটিভ যেটা আছে যে বাংলাদেশের অনেকেই ইন্টারমিডিয়েট পাস করার পরে এরা অনার্সে ভর্তি হয় না। এটা দেখা যাচ্ছে মনে করেন কিছু টেকনিক্যাল কোর্স করে, যেমন ডিপ্লোমা, 2 ইয়ার্স এর ডিপ্লোমা, বিজনেস ডিপ্লোমা অথবা কম্পিউটিং ডিপ্লোমা করে। আবার অনেকে পার্ট টাইম জব করে, এট দ্য সেম টাইম আইএলস এর প্রিপারেশন নেয়। বুঝতে পারছেন? তাইলে যখন তারা জিজ্ঞেস করবে তুমি ইন্টারমিডিয়েট পাস করছো 2018-এ, তোমার তো 2 ইয়ার গ্যাপ, তো তুমি এখন কেন স্টাডিতে ব্যাক আসতেছো? আচ্ছা, এখন এ কিন্তু এটা বলতে পারবে না, দেখো আমি এখন অনার্স করতেছি বললে তো তার আর এই দেশে আসার দরকার হয় না, বিকজ হি হ্যাজ টু ফিনিশ অনার্স। পয়েন্ট বুঝছেন? সো যারা এই দেশে আসতে চাইবে, স্টাডি গ্যাপটা থাকতে পারবে না। স্টাডি গ্যাপ মানে হলো যে 2018-এ ইন্টারমিডিয়েট পাস করছে, মাঝখানে সে কিছুই করে নাই। আবার যদি বলে আমি অনার্স করতেছি, এটাও নেগেটিভ। অনার্স করতেছো তাইলে অনার্স শেষ করো না কেন? এটার কোনো সদুত্তর নাই। কারণ আপনি একটা কোর্স শেষ না করেই চলে আসতেন, দেন মনে হচ্ছে আপনার ইন্টেনশনে কোনো প্রবলেম আছে। কেউ যখন অনার্স করে তার উচিত হলো অনার্সটা শেষ করা। আর যদি অনার্স না করে সে যদি কোনো কমপ্লিটিং ডিপ্লোমা করে, 1 ইয়ার ডিপ্লোমা, 2 ইয়ার্স ডিপ্লোমা, হ্যাঁ, অথবা কোনো পার্ট টাইম জব করে, এট দ্য সেম টাইম যদি আইএলস এর প্রিপারেশন, তাইলে বলতে পারবে ইউনিভার্সিটি ইন্টারভিউ নিবে, ক্রেডিবিলিটি ইন্টারভিউ বলে, আপনি হয়তো জানেন। হোম অফিস ইন্টারভিউ ছাড়া ভিসা দিবে না। তো তারা জিজ্ঞেস করবে তুমি তো 2018-এ অথবা 17-এ ইন্টারমিডিয়েট পাস করছো, তোমার তো স্টাডি গ্যাপ আছে। তখন সে বলতে দেখো আমি ইন্টারমিডিয়েট পাস করে আমি আইএলস এর প্রিপারেশন নিয়েছি, আমি পার্ট টাইম একটা জব করি, প্লাস আমি একটা কম্পিউটিং ডিপ্লোমা করছি। তাইলে এটা গ্যাপ না, বিকজ কম্পিউটিং ডিপ্লোমা করে এটাও তার স্কিল ডেভেলপমেন্ট হয়েছে। তারপরে সে পার্ট টাইম যে জব করে, যে কোনো জবেই কিন্তু আমাদের স্কিল ডেভেলপ হয়। সো এটা গ্যাপ না। কিন্তু গ্যাপ থাকলে, মোর দেন 1 ইয়ার গ্যাপ থাকলেই এটা প্রবলেম, এটা ভিসার ক্ষেত্রে রিস্ক। আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পারছি। বুঝতে পেরেছি। মারুফ ভাই আমাদের সাথে যুক্ত আছেন, অনেক ভাই যুক্ত আছেন, সরি, সবার প্রশ্ন চেষ্টা করব। আমার ভাগ্নে এসএসসি ও এইচএসসি পাশ করেছে 2019 সালে, রেজাল্টও ভালো। সে বিদেশে পড়তে আগ্রহী, ইউকে তে পড়তে চাইলে তার এখন কি করা উচিত? এটা প্রশ্ন আর কি। আচ্ছা, ভালো প্রশ্ন। 2019-এ যদি উনি এইচএসসি পাশ করে, তাইলে তার এখন খুব গুড টাইম, তার এখনই অ্যাপ্লাই করা উচিত। তবে তার আইএলস থাকতে হবে। আইএলস যদি না থাকে, আইএলস এখন হয়তো কোভিড-19-এর কারণে আইএলস দিতে যদি কোনো প্রবলেম হয়, আরেকটা টেস্ট আছে আপনার, অনলাইনে পিয়ারসন টেস্ট দেওয়া যায়, অনলাইনে ডুওলিঙ্গো টেস্ট দেওয়া যায়। ডুওলিঙ্গো আমি যদি কমেন্টে যদি মেনশন করি, তাইলে তারা হয়তো দেখতে পাবে। ডুওলিঙ্গো টেস্ট, একটা সেকেন্ড, ডুওলিঙ্গো টেস্ট, আমি জানি না আমি আপনার এখানে কমেন্টে মেনশন করতে পারবো কিনা। হ্যাঁ, ডুওলিঙ্গো, আমরা যদি কারো থাকে আমরা পরে হয়তো শেয়ার করতে পারবো। অবশ্যই ডুওলিঙ্গো টেস্ট দিলে, হ্যাঁ, কারণ একটা ইউনিভার্সিটিতে ভর্তি হইতে হলে 2 ধরনের রিকোয়ারমেন্ট থাকে। একটা হলো একাডেমিক রিকোয়ারমেন্ট, যেটা সে অলরেডি পাস করছে এইচএসসি। এখন যদি সে আরেকটা টেস্ট, যেহেতু এটা ইংলিশ স্পিকিং কান্ট্রি, ইংলিশের একটা রিকোয়ারমেন্ট আছে, যে প্রত্যেকটা কোর্সে আইএলস এর একটা রিকোয়ারমেন্ট থাকে। যদি সে এখন আইএলস না দিতে পারে, ডুওলিঙ্গো দিতে পারবে, পিয়ারসন দিতে পারবে, তাইলে তার 2টা রিকোয়ারমেন্ট হয়ে গেল, একাডেমিক রিকোয়ারমেন্ট, ইংলিশ রিকোয়ারমেন্ট। তাহলে সে সুন্দরভাবে 19-এ পাস করলে তার গ্যাপ এখনো বেশি হয় নাই, এখনো সে বলতে পারবে দেখো আমি আইএলস প্রিপারেশন নিছি, আমার একটু এক্সট্রা সময় লাগছে। আর যেহেতু একটা মহামারী, অনেকগুলো বিষয় আছে জড়িত, এগুলো সে বলতে পারবে। জাহাঙ্গীর ভাই, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব, অনেক প্রশ্ন থাকবে আজকে, আপনাকে একটু বেশি কষ্ট করতে হবে, যত সংক্ষেপে আমরা বেশি উত্তর দিতে পারি। আইএলটিএস
ছাড়া মাস্টার্সের জন্য যাওয়া যাবে কি? আইএলস ছাড়া একটা হলো কোয়েশ্চেনটা যদি এইটা হয় যে কোনো ইংলিশ টেস্ট ছাড়া যাওয়া যাবে কিনা, শুধু আইএলস ছাড়া না। এই দেশের ইউনিভার্সিটি আইএলস, তারপরে ডুলিঙ্গো, পিয়ারসন, ইভেন সাম ইউনিভার্সিটি টোফেল পর্যন্ত নেয়। সো যদি কোনোটাই না থাকে আরেকটা থাকতে হবে। যেমন কিছু ইউনিভার্সিটি আছে তাদের টিচিং মেথড ইংলিশে হয়। ইউনিভার্সিটি যদি বলে যে সে আন্ডার গ্রাজুয়েট করেছে, তার এই আন্ডার গ্রাজুয়েট বিবিএতে, হ্যাঁ, বিবিএতে তার টিচিং মেথড ছিল ইংলিশে, এটা যদি ইউনিভার্সিটি থেকে লিখিতভাবে কনফার্ম করে, দেন কিছু ইউনিভার্সিটি এটা অ্যাকসেপ্ট করে, অল ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না। জি জি। সেকেন্ড অপশন হইলো সাম ইউনিভার্সিটি ইংলিশ টেস্ট নিবে, ইন্টারনাল ইংলিশ টেস্ট, সেইটাতে সে পাস করতে হবে। এই দুইটার বাইরে আর কোনো অপশন নাই। তবে কেউ যদি ইংলিশে খারাপ হয় তাইলে তার জন্য প্রথম জব হইলো সে ইংলিশে আসলে ডেভেলপ করা উচিত তার। জাযাকাল্লাহ খায়ের, আমরা বুঝতে পেরেছি। প্রিয় জাহাঙ্গীর ভাই, আপনাকে অনেক শুকরিয়া। আমাদের সাথে সিলেট থেকে তামিম আহমেদ নামে আমাদের এক ভাই যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম নওশাদ ভাই, আমার একটি বিষয় জানার খুব ইচ্ছা। বিষয়টা হচ্ছে ভাইয়া, এখন যে দেশের বর্তমান পরিস্থিতি, সারা বিশ্ব স্তম্ভিত। যারা সেপ্টেম্বর সেশনে যেতে চেয়েছিলেন অথবা জানুয়ারি সেশনে যেতে চেয়েছিলেন, তাদের এখন কি করণীয়? যেহেতু বর্তমান দেশের সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান অগস্ট পর্যন্ত বন্ধ, সেই সাথে আইএলস এর কোর্সও বন্ধ, তো আমাদের করণীয় এখন কি এবং আমরা কি করব? নওশাদ ভাই, আমার মনে হয় কিছু জিনিস আমরা আগে কভার করেছি। ওকে, বুঝতে পেরেছি। তবে কোভিড-19 এর কারণে এই দেশে কিন্তু আপনি তো ভালো করে জানেন, এই দেশে লকডাউন ছিল। লকডাউনের ভিতরে কিন্তু আমরা ইউনিভার্সিটির সাথে সব কাজ আমাদের হয়েছে। ইউনিভার্সিটি তাদের ঘর থেকে কিন্তু ক্লাসও হয়েছে। কিন্তু আমরা বাসা থেকে অফিস করেছি, ইভেন স্টিল আমরা বাসা থেকে অফিস করতেছি, বাট এভরিথিং ইজ পারফেক্ট। আইএলস দিতে পারে না, আরেকটা টেস্ট আমি যেটা মেনশন করছি, তারা ডুলিঙ্গো টেস্ট দিতে পারবে। কথা বুঝছেন? যদি ডুলিঙ্গো দিতে পারে না, ইট ইজ পসিবল, তারা ডুলিঙ্গো টেস্ট অনলাইনে দিতে পারবে। আই থিংক $50 ইজ দ্য ফি। এইটাও যদি পারে না, তাইলে ইউনিভার্সিটির ইংলিশ টেস্ট দেওয়ার জন্য তারা রেডি থাকতে হবে, বাট তারা এখনই অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ তারা খুব লেট হয়ে যাবে। সেপ্টেম্বর ইনটেক তারা ধরতে পারবে না। আচ্ছা, বুঝতে পেরেছি। নিশ্চয়ই আমি মনে করি যে আমাদের ভাই আমাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। তো 4 বছর ডিপ্লোমা করার পর কিভাবে, আচ্ছা, ইন্ডিয়া থেকে আমাদের ভাই যুক্ত হয়েছেন। এসএসসি এর পর 4 বছর ডিপ্লোমা করার পর কিভাবে জন্য আবেদন করতে হবে বা কি কি নিয়ম ফলো করতে হবে? জি, আপনি প্রশ্নগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। জি নওশাদ ভাই, আমি দেখতে পাইতেছি। ভাইয়ের প্রশ্ন হলো, উনি 4 বছর পরে বিএসসির জন্য বিএসসি ডিপ্লোমা করেছে উনি, এখন উনি 4 বছর পরে আবার বিএসসি করতে চাচ্ছি। আমরা জানি না আসলে উনি ইন্ডিয়াতে কোন ইউনিভার্সিটিতে করেছে ডিপ্লোমা, কথা বুঝছেন? তবে সে যদি সবগুলো ডকুমেন্টস আমাদেরকে পাঠায় ইনক্লুডিং সিভি, তাহলে আমরা বলতে পারবো যে উনি আসলে ডাইরেক্ট আবার আন্ডার গ্রাজুয়েট ঢুকতে পারবে। তার এই ডিপ্লোমা, খেয়াল রাখবেন, ডিপ্লোমা কিন্তু ডিগ্রি না, এবং উনি এটা 4 ইয়ার্স বলার, বাংলাদেশেও কিন্তু 4 ইয়ার্স এর ডিপ্লোমা আছে, 3 ইয়ার্স এর ডিপ্লোমা আছে, ওটা কিন্তু ডিগ্রি না, কথা বুঝছেন? হ্যাঁ, এখন ইউনিভার্সিটি হয়তো তাকে ইয়ে দিতে পারে, যে টপ আপ করতে পারে, সে আন্ডার গ্রাজুয়েট টপ আপ করতে পারে, যেমন সেকেন্ড ইয়ার এন্ট্রি দিতে পারে, থার্ড ইয়ার এন্ট্রি দিতে পারে, অর্থাৎ 1 বছর বা 2 বছর করার পরে সে ডিগ্রি পেয়ে যাবে, তারপরে সে আবার এই দেশেই মাস্টার্স করতে পারবে। আচ্ছা, বুঝতে পেরেছি। এক ভাই জানতে চেয়েছেন যে ইউকে তে আসতে কত টাকা খরচ হয়? টাকার খরচ আসলে এইভাবে বলাটা ইজি না। আমরা কোনো পার্টিকুলার কেস না জেনে, কে কোন কোর্সে আসবে, কোন ইউনিভার্সিটিতে আসবে, এইটা না জেনে আসলে বলা সম্ভব না, কারণ আমরা এটা কিন্তু কোনো প্যাকেজ না, কথা বুঝছেন? কিছু এজেন্ট আছে যে প্যাকেজ, তোমাকে ওই দেশে নিয়ে নিব, তুমি আমাদের কত টাকা দিবা। আমরা এইভাবে কাজ করি না। যারা মনে করেন আপনার লিগ্যাল ইউনিভার্সিটির সাথে আমরা যারা কাজ করি, উই ক্যান নট ডু দ্যাট। হ্যাঁ, সো আমরা দেখতে হবে পার্টিকুলার কেস, স্টুডেন্ট এলিজিবল কিনা, কোন কোর্সে আসবে, তার আইএলস কি আছে, তার একাডেমিক প্রোগ্রেস কি আছে, তার জব এক্সপিরিয়েন্স কি আছে, এগুলোর ভিত্তিতে কিন্তু আমরা বলতে পারবো
যে তার কোর্স ফি কত হবে, তাকে কত দিয়ে আসতে হবে, এই সবগুলো। আচ্ছা, জাযাকাল্লাহ খাইর। আমাদের সাথে হাসান মাহমুদ তিনি প্রশ্ন করেছেন, ভাই অনার্সের বিষয় যদি ইংরেজি হয় তারপরও কি আইএলটিএস প্রয়োজন অনার্সে? আহ, যাই হোক, আমরা বুঝতে পেরেছি। টোটাল খরচ কত হবে সেই ক্ষেত্রে? উনি ইংলিশ এখানে স্টুডেন্ট। নশাদ ভাই, এখানেও দুইটা প্রশ্ন। যদি অনেকে কিন্তু ইংলিশে অনার্স মাস্টার্স করে পরেও কিন্তু অনেকের ইংলিশে আসলে ভালো ফ্লুয়েন্সি থাকে না। সঠিক। এটা হলো আমার এক্সপিরিয়েন্স, আমি দেখছি যারা অনেকে অনার্স মাস্টার্স ইংলিশ, বাট তাদের আইএলস স্কোর ভালো না। বাট তাদের যদি ইন্টারমিডিয়েটের ইংলিশের স্কোর ভালো হয়, জি, হ্যাঁ, যেমন মনে করেন যদি তারা A+ পায়, তাহলে ইউনিভার্সিটি বুঝবে এই স্টুডেন্টের ইংলিশ স্কোর ভালো, এবং যে ইউনিভার্সিটিতে সে অনার্স মাস্টার্স করেছে ওই ইউনিভার্সিটি থেকে স্টিল তাকে একটা লেটার নিতে হবে যে তার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ছিল ইংলিশে, তাহলে তার অফার আনা যাবে। প্লাস যদি এটা অ্যাকসেপ্ট করে না, তখন হয়তো ইউনিভার্সিটি তার ইন্টারনাল ইংলিশ টেস্ট নিবে, সেটাতে সে ভালো করতে হবে। ওকে, জাযাকাল্লাহ খাইর। আমাদের সাতক্ষীরা কয়রা থেকে একেবারে আমফানে যে বন্যা দুর্গত এলাকা, ভীষণ ক্ষতি হয়েছে, সেই জায়গা থেকে এই ভাই যুক্ত হয়েছেন, নুরুজ্জামান মল্লিক ভাই, আমার প্রিয় বড় ভাই। নওশাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন, আমার এক আত্মীয় ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছে, সে লন্ডন যেতে চায়, তার জন্য কি পরামর্শ? আমার মনে হয় নরশাদ ভাই, আমরা এর আগের প্রশ্নটা কিন্তু এরকমই ছিল। অনার্স মাস্টার যদি করে থাকে, জি, বুঝতে আমরা পেরেছি। তো জানি না কোন সনে করেছে, হুম, কোন সনে করেছে। যদি 2 ওকে, বছর আগে করে থাকে, তাহলে তার জব এক্সপিরিয়েন্স আছে কিনা, জি, এই সবগুলো যদি একসাথ হয়, জি, তাহলে সে একটা মাস্টার্স করতে আসতে পারবে অথবা এমবিএ করতে আসতে পারবে। বাট মাস্টার্স করার পরে যে ওকে, হয়তো এমন হইতে পারে সে টিচিং করতেছে, হ্যাঁ। তো পুরো বুঝতে পেরেছি। উচিত হলো যে সবগুলো যদি তারা কেউ যদি সিরিয়াসলি যদি প্ল্যান করে, হুম, নট হুম, লাইক হুম। যে আমি একটা কোশ্চেন করলাম অ্যান্সার নিলাম, নো। কেউ যদি No. সিরিয়াস হয় যে ইয়েস, আই এম প্ল্যানিং টু স্টাডি ইন দ্য ইউকে, দেন তার ও, স্টেপ নেওয়া দরকার। সে যদি ইভেন আপনার সাথেও যদি কন্ট্যাক্ট করে যে ভাই হুম, আমার এই আছে, আমি ডকুমেন্টস গুলো দিলাম, একটু দেখেন যে আমি ইউকে তে পড়াশোনা করতে পারবো কিনা, পারলে আর কি কি জিনিস লাগবে, দেন আমরা 1 to 1 হয়তো গাইড করতে পারবো। ওকে, বুঝতে পেরেছি। এইটা ভালো হবে। জাযাকাল্লাহ। ডু ইউ চার্জ এনিথিং আফটার গেটিং ভিসা? শাহিদুল বিপ্লব, নিশ্চয়ই আপনি চিনেন আমার মনে হয় এই ভাইকে। শাহিদুল বিপ্লব ভাই, উনি আমাদের লাস্ট লাইভ সেশনে ইউনিভার্সিটির সাথে একটা লাইভ সেশনে উনি কোশ্চেন করেছে। আমার মনে হচ্ছে উনি খুব সিরিয়াস এক ভাই। ওকে, জি, ওকে। আমাদের প্রথম কথা হলো যে নশাদ ভাই, আমরা ইউনিভার্সিটির সাথে যে কাজ করি, জি, ইউনিভার্সিটির সাথে আমাদের লিগ্যাল কন্ট্যাক্ট, লিগ্যাল। আচ্ছা, বুঝতে পেরেছি, আমরা কিন্তু কাইন্ড অফ, আপনি বলতে পারবেন যে আমরা ইউনিভার্সিটির কাইন্ড অফ পার্টনার, বুঝতে পেরেছি। পার্টনারশিপে এ কাজ করি বিষয়ে আমি আমরা। অবশ্যই আসবো, কারণ একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। সরি জাহাঙ্গীর ভাই, ইন্টারাপ্ট করার জন্য। সেটা হলো যে যে লন্ডনে যাব বা যেতে চাই, প্রসেস করতে চাই, কত টাকা দেব? তাহলে এখানে যেমন এই যে আমাকে দেখছেন যে আমি একটা ভাইকে নিয়ে লাইভ করতেছি, কেউ ধারণা করতে পারে যে তাহলে কি নওশাদ ভাই তার স্টুডেন্ট বিষয়ে এই এই সংশ্লিষ্ট তার কোনো বিজনেস? নো, মোটেও না। আমি আপনাদের সেই ভাই না। আমি চাচ্ছি আমার আমার সবসময় আমার যে কাজ সেটা হলো সঠিক একটা জিনিস মানুষের মাঝে পৌঁছে দেয়া, ক্ষতিগ্রস্ত যাতে না হয়। সেটা গানের ক্ষেত্রে হোক, আলোচনার ক্ষেত্রে হোক, সেটা যে কোনো বিজনেসের ক্ষেত্রে হোক, আমি চেষ্টা করি আর কি যে মানুষকে একটু হেল্প কিভাবে করতে পারি। তো সে বিষয়ে অবশ্যই প্রশ্ন করব যে অনেকে ধারণা করতে পারে যে তাহলে কত টাকা দিতে হবে, কত কন্ট্যাক্ট, সেখানে কত থাকবে, কত যাবে। আশা করি সে বিষয়টা আপনি ক্লিয়ার করে দিবেন। জি, জি, জাযাকাল্লাহ খাইর। নশাদ ভাই, আগের ভাই যে প্রশ্নটা করেছে যে আমরা যেহেতু ইউনিভার্সিটির সাথে আমাদের লিগ্যাল কন্ট্যাক্ট, জি, উই ক্যান নট চার্জ এনিথিং। alright. স্টুডেন্টদেরকে আমরা কোনো কিছু চার্জ করতে পারি না লিগালি। No, no. যদি আমরা চার্জ করি, এটা আমরা ইউনিভার্সিটিকে ডিক্লেয়ার করতে হবে যে আমরা স্টুডেন্টদেরকে চার্জ করতেছি। হ্যাঁ, এখন হয়তো প্রশ্ন করতে পারবেন তাইলে আমাদের লাভ কি? আমরা ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটি আমাদেরকে পে করে, বুঝতে পেরেছি, বুঝতে তো আমাদের পেরেছি। সাথে তাদের কন্ট্যাক্ট আছে। মানে এখানে স্টুডেন্টরা এরকম না যে মানে আপনি যদি কাজ হোয়াটএভার আপনি বা অন্য কেউ, মানে বিষয়টা এরকম না। যদি সেটা জি হয়ে না। থাকে সেটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। মানে এটা সরাসরি ইউনিভার্সিটির সাথে পুরো জি, সমন্বয়।
যেটি আমরা টোটালি আমার এক কাজিনের ব্যাপারে আমি আপনার সাথে সমন্বয় করেছিলাম। সেক্ষেত্রে আমি নিজেই দেখেছি যে আমাদেরকেই পে করতে হয়েছে, আমাদেরকে জমা দিতে হয়েছে টাকাটা। জাযাকাল্লাহ খায়ের। আমার স্ত্রী না, এই ভাইয়ের স্ত্রী, উনি বলছে আর কি যে তিনি ইউকেতে পড়াশোনা করতে পারবেন কি, ইকোনমিক্স অনার্সে আছেন উনি। জি, উনি যদি পারেন তাহলে প্রসেসিং কি এবং তার জন্য কি করণীয়, কি পরামর্শ, টাকা পয়সা কেমন খরচ হতে পারে? আচ্ছা, এখন যদি অনার্স করে থাকে, ওনার উচিত হলো যে নাম্বার 1 হলো অনার্সের খুব ভালো একটা রেজাল্ট করা, তাইলে আমরা ভালো স্কলারশিপ নিয়ে দিতে পারবো। সেকেন্ড থিং হলো এখন থেকেই ওনার উচিত ইংলিশে একটু এক্সট্রা দেওয়া। আমার মনে হয় অনার্সেও ইংলিশ একটা সাবজেক্ট আছে, ও স্পিকিং ইংলিশ, রিটেন, রাইটিং এস পার আইএলস। আইএলস এর ম্যাটেরিয়ালস গুলো কিনে ওনার উচিত এখন থেকে আইএলস এর প্রিপারেশন নেওয়া, এবং সময় সুযোগ মতো যখনই আইএলস ওপেন হবে একটা আইএলস দিয়ে দেওয়া। তাইলে উনি বুঝতে পারবে যে আমার আইএলস কি আছে। হ্যাঁ, আমরা হয়তো ডিসকাস করবো যে আইএলস এর রিকোয়ারমেন্ট কত লাগবে, 6 লাগবে না 6.5 লাগবে না 7 লাগবে, এবং উনি কোন সাবজেক্ট পড়ে আমরা জানি না। তো ওনার উচিত হইলো নাম্বার 1 হইলো অনার্স এর ভালো রেজাল্ট করা, সেকেন্ড থিং হলো ইংলিশে ভালো দক্ষতা অর্জন করা, যাতে আইএলস এ ভালো একটা স্কোর করতে পারে। তাইলে আমরা ওনাকে হয়তো ভালো ইউনিভার্সিটিতে আনতে পারবো এবং ভালো স্কলারশিপ আমরা সিকিউর করে দিতে পারবো ইউনিভার্সিটি থেকে। জাযাকাল্লাহ খায়ের। আশা করছি প্রিয় ভাই আপনি উত্তর পেয়েছেন। সাকাওয়াত হোসেন, আমি বুঝতে পেরেছি তিনি লন্ডনে কি ফুল স্কলারশিপ আছে, কোন কোন স্কলারশিপ চালু আছে এবং তারা কেমন শিক্ষার্থী চায় আর কি? ওকে নরশাদ ভাই, স্কলারশিপ ইউকে তে অনেক ধরনের স্কলারশিপ আছে এবং এক এক ইউনিভার্সিটির এক এক ধরনের নাম। কোন ইউনিভার্সিটি বলে ভাইস চ্যান্সেলর স্কলারশিপ, কোন ইউনিভার্সিটি আছে কান্ট্রি স্কলারশিপ, কোন ইউনিভার্সিটিতে স্পোর্ট স্কলারশিপ, অনেক রকম আছে। এটা হলো পার্টিকুলার কেসে আমার কাছে আমাদের কাছে যখন একটা পার্টিকুলার স্টুডেন্ট আসে, তাদের ডকুমেন্টস গুলো যখন পাঠায়, তখন আমরা দেখি সে কি পাস করেছে, তার কারিকুলার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি আছে, হ্যাঁ, তার জন্য কোনটাতে অ্যাপ্লাই করা যায়। বা ইউনিভার্সিটিও দেখে যে আমার এই স্টুডেন্টদেরকে আমি, ইউনিভার্সিটি তাদের পলিসি অনুযায়ী স্টুডেন্টদেরকে অনেকের অটোমেটিক স্কলারশিপ দেয়। আবার কিছু ইউনিভার্সিটিতে আমরা অ্যাপ্লাই করতে হয়, যে আমরা এক্সপ্লেইন করতে হয় দিস স্টুডেন্ট এমন হইতে পারে সে বাংলাদেশে হয়তো একটা ক্রিকেট টিমের হয়তো ক্যাপ্টেন ছিল, একটা ডিস্ট্রিক্টের হয়তো ক্যাপ্টেন ছিল, একটা টিমের হয়তো ক্যাপ্টেন ছিল, অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন ছিল। হ্যাঁ, তখন আমরা তার জন্য স্পোর্টের স্কলারশিপ যখন অ্যাপ্লাই করব, সে ইজিলি 4000 5000 স্কলারশিপ পেয়ে যাবে। ওকে, মোহাম্মদ আল হাফিজ, তিনি নওশাদ ভাই বর্তমানে কি আমাদের দেশ থেকে ইংল্যান্ডে স্টাডির জন্য স্টুডেন্ট ভিসা পাওয়া যাচ্ছে বা ভিসায় যাওয়া যাচ্ছে? প্রশ্নটা এমনই। জি ভাই, বাংলাদেশ থেকে কেন, সারা বিশ্ব থেকে এই দেশে লেখাপড়া করার জন্য সব সময় কিন্তু ওপেন, নিয়ম মেনে একাডেমিক রিকোয়ারমেন্ট, আইএলস রিকোয়ারমেন্ট ফুলফিল করে, ব্যাংকের স্টেটমেন্ট মেনটেন করে, সুন্দরভাবে সবকিছু মেনটেন ঠিক মতো থাকলে এই দেশে ভিসা পাইতে কোনো সমস্যা হয় না। আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়া, আমি অনার্সে পড়ি, আমি কি ইউকেতে যেতে পারবো? ইউকের দরজা তো খোলা সবার জন্য। যদি আপনি ইউকেতে স্টুডেন্ট ভিসা আসার জন্য যদি যা যা প্রয়োজন সেটা যদি আপনি করে থাকেন, আপনার অ্যাকাউন্টে টাকা, আপনি কোন কোর্সে আসতে চান, তারপরে আইএলটিএস করা, আমি একটা জিনিস খোলামেলা বলি, সবাই খুব খুশি হবে, সবার মনের কথা, সেটা হলো ইংলিশে তো সাধারণত অনেকে একটু দুর্বল। আইএলটিএস এর বিষয়টা যখন আসে, লন্ডনে আসতে চায়, পড়াশোনা করতে চায়, জীবনটাকে আরো একটু নতুন করে সাজাতে চায়, কিন্তু ইংলিশ ছাড়া, আদৌ ইংলিশ ছাড়া কোনো সুযোগ আছে কিনা বিগত দিনে যেভাবে স্টুডেন্টরা এদেশে আসছে? এই প্রশ্নটা সবার মনের, সবাই প্রশ্নটা করতেছে একটু ঘুরিয়ে ফিরিয়ে। আর প্রিয় ভাইরা যারা আমার সাথে আছেন, যারা দেখছেন, কারো প্রশ্ন যদি আমি না আনতে পারি, আপনারা কষ্ট পাবেন না, পুনরায় করুন, কারণ অনেক ভাইয়ের মেসেজ গুলো আসতে থাকে, তো কথার মাঝে হয়তো ছুটে যেতে পারে কোনো একটা কিছু। জি, জাহাঙ্গীর ভাই। খুব ভালো একটা, হ্যাঁ এটা ঠিক, এটা আমরাও অলওয়েজ ফেস করি যে ইংলিশ ছাড়া যাওয়া যাবে কিনা। আচ্ছা নরশাদ ভাই, আমি যদি আপনাকে একটা কোশ্চেন করি, এই দেশটা হলো ইংলিশ স্পিকিং কান্ট্রি, কথা বুঝছেন? মনে করেন স্টুডেন্ট না, যে কোনো ভিসার জন্য এই দেশে আসতে হলে ইংলিশ লাগবে, ইভেন ভিজিট ভিসার জন্য আসতে হইলেও ইংলিশ লাগবে।
কথা বুঝছেন? চলতে হবে, আপনি আপনাকে চলতে হবে, ঘুরতে হবে, শপিং করতে হবে। শপিং এ যান তাইলে তো আপনার ইংলিশ লাগবে, তাই না? এখন একজন স্টুডেন্ট এদেশে আসলে লেখাপড়া করতে হবে সে। এই দেশে যদি লেখাপড়া করে ইংলিশ ছাড়া সে লেখাপড়াটা কিভাবে করবে? সে তো করতে পারবে না। তাকে ইউনিভার্সিটি থেকে বাদ দিয়ে দিবে। সিম্পল। উইথড্র করবে বলে তারা। তারা ইউনিভার্সিটি যখন উইথড্র করবে তখন তার ভিসা হোম অফিস ক্যান্সেল করে দিবে। এবং ভিসা পাওয়ার আগে তাকে ইউনিভার্সিটির ইন্টারভিউ ফেস করতে হবে। ইউনিভার্সিটি ক্রেডিবিলিটি ইন্টারভিউ বলে যে একটা স্টুডেন্ট ক্রেডিবল কিনা, সে জেনুইন স্টুডেন্ট কিনা, এটা তারা জাজ করবে ইন্টারভিউর মাধ্যমে। এখন একটা স্টুডেন্ট যদি ইংলিশ ভালো না হয় তাহলে সে ভিসা পাবে, ইউনিভার্সিটি থেকে সে ফাইনাল অফার লেটার পাবে না, কাস্ট লেটার পাবে না। এবং হোম অফিসের ইন্টারভিউতে সে যদি উলট পালট করে কথাবার্তায়, তাহলে তো তারা বুঝবে তো আসলে জেনুইন স্টুডেন্ট না। সুতরাং কেউ যদি সত্যিকার অর্থে যদি ইউকেতে আসার জন্য প্ল্যান করে থাকে, কারো যদি সত্যিকার অর্থে যদি এই দেশে লেখাপড়া করার জন্য, এই দেশে আসার জন্য যদি আগ্রহ থাকে, প্ল্যান থাকে, দেখেন ইউকেতে ওয়ার্ল্ডের শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ডের ইউকে ডিগ্রি খুব ভ্যালুয়েবল ডিগ্রি। ওয়ার্ল্ডের সব জায়গায় আপনি ইউকে ডিগ্রি করে আমেরিকা যান, আপনার জব হবে। আপনি ইউকে ডিগ্রি করে অস্ট্রেলিয়া যান, আপনার জব হবে। ইউকে ডিগ্রি করে আপনি মিডল ইস্টে যান, আপনার জব হবে। সবাই বুঝবে এটা ইউকে ডিগ্রি। ইউকে ডিগ্রি মিনস দিস পারসন ইজ ভেরি স্মার্ট, ভেরি প্রফেশনাল। যে অর্গানাইজেশন তাকে জব দিবে তারা বেনিফিটেড হবে, তারা তার অর্গানাইজেশন ভালো কাজ করবে। এই জন্য বলে ইউকে ডিগ্রি ইজ রেকগনাইজড এভরিওয়্যার, ইউকে ডিগ্রি ইজ রেকগনাইজড। এই জন্য যারা সত্যিকার অর্থে ইউকেতে স্টুডেন্ট হিসেবে আসতে চায় তাদের উচিত হলো যে আগে ভাগে প্ল্যান করা, 6 মাস 1 বছর আগে থেকে। যেমন যারা বলতে, যেসব ভাই কোশ্চেন করছে যে আমি এখন অনার্স করছি, এটা খুব একটা ভালো এক্সপেরিয়েন্স। আপনি যদি অনার্স করে থাকেন, আপনি অনার্সটা সুন্দরভাবে শেষ করেন, ভালো আপনি স্কোর করেন, আপনি ভালো স্কলারশিপ পাবেন। এট দ্য সেম টাইম আপনি আইএলস এর প্রিপারেশন নেন, আইএলস এর ম্যাটেরিয়ালস গুলো কিনে, অথবা ইউটিউবে কিন্তু আইএলস এর প্রিপারেশন নেওয়া যায়। আপনি এগুলো ইউজ করে নিজে বাসায় আইএলস এর প্রিপারেশন নিয়ে 6 মাস 8 মাস 1 বছরের প্ল্যান নিয়ে আপনি একটা আইএলস দেন, আপনি দেখেন যে আপনার আইএলস এর স্কোরটা কি হচ্ছে, দেন আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, আমরা বলতে পারবো যে আপনার ভিসাটা হবে। জি, থ্যাংক ইউ। আসলাম বিন আকরাম ভাইয়ের প্রশ্নটা নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। উনি বলছে যে জি আমি ইন্ডিয়া থেকে বলছি, জি অক্সফোর্ডের আন্ডারে 42টা কলেজে কি একসাথে মাস্টার্স অ্যাপ্লাই করা যাবে? জি, আর ইউকে এমফিল মানে কি মাস্টার্স? জি, থ্যাংক ইউ। ওনার যে প্রশ্নটা, উনি আমি এটা বুঝতেছি না যে একসাথে উনি কেন একসাথে 42টা কলেজে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। আপনি যদি এমফিল বা পিএইচডি করতে চান, দেখেন এমফিল হলো মাস্টার্স এর পরে আপনি এমফিল করবেন। আপনি যদি পিএইচডি বা এমফিল এর জন্য আপনি অ্যাপ্লাই করতে চান, আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেই ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করার পরে আপনি সেই ইউনিভার্সিটি থেকে আপনি যে এরিয়াতে আপনি রিসার্চ করবেন তাদের সেই এরিয়াটার উপরে রিসার্চের ফ্যাসিলিটি থাকতে হবে। রিসার্চ সব বিষয়ে রিসার্চ সব ইউনিভার্সিটি আপনাকে অফার করবে না। সো যে আপনি দেখবেন যে আপনার প্রপোজাল কি, সে আপনার এরিয়াটা কি, সে রিসার্চ এরিয়াটা কি, সেক্ষেত্রে আপনি তখন ইউনিভার্সিটি থেকে পার্টিকুলারলি ওই ইউনিভার্সিটি যোগাযোগ করবেন রিসার্চ ডিপার্টমেন্টের সাথে। রিসার্চ ডিপার্টমেন্ট আপনার সাথে আপনাকে রিপ্লাই দিবে যে তাদের রিসার্চ ফ্যাসিলিটিস আছে কিনা, রিসার্চ টিউটর আছে কিনা। তখন তারা যদি থাকে আর আপনার প্রপোজাল যদি তারা পছন্দ হয়, তখন তারা আপনাকে বলবে তুমি অ্যাপ্লাই করো, দেন তারা আপনার ইন্টারভিউ নিবে, দেন আপনি জানবেন আপনি অফার পাবেন কি পাবেন না। জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, ইয়াসিন আরাফাত বোরহান ভাই তিনি লিখেছেন, আমি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সাবজেক্টে অনার্সে আছি, ওখানে মাস্টার্স করার কি সুযোগ আছে? জি, আপনি যদি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে অনার্স করেন, এটা খুব ভালো একটা সাবজেক্ট। আপনি বর্তমানে ট্যুরিজমের ডিমান্ড সব জায়গায় আছে, ইভেন ইউকে তেও আছে। ট্যুরিজম এন্ড হসপিটালিটি সাবজেক্টের খুব ডিমান্ড ওয়ার্ল্ডের সব জায়গায়। আপনি এদেশে ইভেন আসলে আপনি এদেশে 5 স্টার হোটেলগুলোতে এই ধরনের প্রফেশনালদের জব হয় খুব ইজিলি। এবং বাংলাদেশেও আপনি যদি এদেশে ডিগ্রি করে অনার্স করার পরে যদি অনার্সটা শেষ করতে হবে, আপনি অনার্স শেষ করলে আপনি ট্যুরিজমে মাস্টার্স করতে পারবেন, অথবা আপনি হিউম্যান রিসোর্সে মাস্টার্স করতে পারবেন, অথবা এমবিএ করতে পারবেন, মার্কেটিং এ মাস্টার্স করতে পারবেন। করার পরে আপনি বাংলাদেশে গেলেও কিন্তু আপনি বাংলাদেশে ট্যুরিজম সেক্টর কিন্তু অনেক ডেভেলপিং নাও, আপনি জব করতে পারবেন।
বাট এট দ্য সেম টাইম আপনার আমি এটা বলবো যে আপনি মাস্টার্স অনার্সের সাথে সাথে ইংলিশটাতে একটু প্রেশার দিয়ে আইএলটিএস দিয়ে দেন, তাহলে ভালো স্কলারশিপ দিয়ে ভালো ইউনিভার্সিটিতে আপনি লেখাপড়া করতে পারবেন ইউকেতে। আমরা আপনাকে জি অবশ্যই। এখানে অনেকে নরমালি তো আপনার ডিটেলস বা আপনার সাথে বা যারা স্টুডেন্ট ভিসার বিষয়ে এখানে আসার জন্য যারা চিন্তা করবেন তারা অনেকেই হয়তো আপনার সাথে যোগাযোগ করতে চাবে। তো আমি চেষ্টা করব আমার ফেসবুকে তার ইমেল অ্যাড্রেস, তার অফিস বা তার কন্ট্যাক্ট নাম্বার যেভাবে তার সাথে সমন্বয় করতে পারেন ইনশাল্লাহ আমি সেটা আমার ওয়ালে আমি পোস্ট করে দেব, আরো সহজে আপনারা পেয়ে যাবেন। তখন আর আমাকে আপনাদের দরকার হবে না, জাহাঙ্গীর ভাইতে আপনারা সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মুহতারাম, আমি বাংলাদেশের একটি স্কুলে ইসলামী শিক্ষা বিষয় শিক্ষক। আমার প্রতিষ্ঠান জাতীয়করণের হয়েছে 2018 সালে। আমি যদি লন্ডনে যেতে চাই চাকরির জন্য তাহলে আমি কিভাবে কি করব জানাবেন প্লিজ। আমি ইংরেজিতে কথাবার্তা বলতে পারি মোটামুটি ইনশাআল্লাহ। ওকে, নশাদ ভাই খুব ভালো কোয়েশ্চেন। আপনি এই দেশে চাকরির জন্য আসতে হইলে এই দেশের যারা মনে করেন কিছু ওয়ার্ক পারমিট ক্যাটাগরি আছে, টিয়ার 1 টিয়ার 2, রাইট? আপনি ওইসব ক্যাটাগরিতে দেখতে হবে। আমরা শুধু স্টুডেন্ট ভিসার জন্য আমরা কাজ করি। আপনি যদি স্টুডেন্ট হিসেবে আসতে চান সেটা তাইলে হয়তো আমরা দেখতে পারবো যে আপনি পারবেন কি পারবেন না। বাট আপনি যদি শুধু জবের জন্য, সেটা কোনো এমপ্লয়ারও তো বলতে পারবে। আপনি হয়তো এই দেশের ইয়েগুলো যেগুলো জব পোর্টাল আছে, হ্যাঁ, যেমন রিডিং বা আপনার কি যেন এদেশের আপনি যদি গুগলে সার্চ করেন যে ব্রিটিশ রিক্রুটমেন্ট এজেন্সি, জব রিক্রুটমেন্ট এজেন্সি, ওগুলাতে দেখে আপনি ওইসব জব ইয়েতে গিয়ে আপনি অ্যাপ্লাই করেন। আপনার কোনো এমপ্লয়ার যদি আপনার কোয়ালিফিকেশন দেখে যদি হ্যাপি হয়, তার হয়তো আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে যে তোমার স্কিল কিসে আছে, তুমি আমার অর্গানাইজেশনে কাজ করতে পারবা কিনা। বাট আপনি যেহেতু ইসলামিক স্কুলের শিক্ষক, ইসলামিক সাবজেক্টের শিক্ষক, আপনার কোয়ালিফিকেশন কি আছে তো আমরা জানি না। সেক্ষেত্রে আপনার যদি ইউকেতে পড়াশোনার প্ল্যান করেন তাহলে হয়তো আমরা হেল্প করব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, বর্তমান পরিস্থিতিতে কি ইউকে ভিসা নিশ্চিত হবে? এক, আইএলটিএস যদি 5.5 স্কোর দিয়ে আচ্ছা 5.5 দিয়ে কি সে এখানে কোর্স করতে পারবে কিনা ভিসার জন্য? একাডেমিক রেজাল্ট কত প্রয়োজন? জি, প্রথম কথা হলো ইউকে ভিসা নিশ্চিত হবে। ইউকে ভিসা নিশ্চিত আপনার উপরে ডিপেন্ড করে মেইনলি। আমরা যেটা করব, আমরা আপনার সবগুলো ডকুমেন্ট দিয়ে ইউনিভার্সিটিতে পাঠিয়ে আমরা ইউনিভার্সিটি থেকে আপনাকে অফার লেটার এনে দিব। আপনাকে ইন্টারভিউর জন্য আমরা প্রিপেয়ার করব। আপনাকে কোন কোশ্চেন করবে, আপনি কিভাবে ইনফরমেশন গুলো তাদেরকে দিয়ে হ্যাপি করবেন, এটা আমরা আপনাকে গাইড করব। আপনি অনেক ওয়েবসাইট ঘেটে আপনি তথ্য জোগাড় করে আপনি প্রিপারেশন নিতে হবে। আমরা সর্বতোভাবে আপনাকে হেল্প করব। এটা আমি একটা এক্সাম্পল দেই যে আপনি যখন দেখেন যে ফুটবল মাঠে প্লেয়াররা খেলে, কোচ কিন্তু তখন এই গ্যালারিতে বসে খেলাটা শুধু দেখে। কোচ কিন্তু আপনার খেলে না, কোচ কিন্তু কোচ দেয়, আপনি কিন্তু প্লেয়ার। সুতরাং আপনাকে আমরা প্রিপেয়ার করবো। আপনি কিন্তু ইন্টারভিউ পাস করে আপনি ভিসা পাবেন কি পাবেন না আপনার উপর, এটা কিন্তু আমার উপরে না। বাট আমার উপরে যে আমি আপনাকে কতটুকু প্রিপেয়ার করতে পারলাম এইটা আমার উপর ডিপেন্ড করে। এবং আমি আপনার ইউনিভার্সিটি এবং হোম অফিসের ইন্টারভিউর আগে, ভিসা ইন্টারভিউর আগে আমি আপনার মক টেস্ট নিব বা আমার অফিস আপনার মক টেস্ট নিয়ে আমরা বলতে পারবো যে আপনি আসলে ফিট কি ফিট না। ওকে, বুঝতে পেরেছি। জাযাকাল্লাহ। আমাদের আবু মারিয়া উনি হচ্ছে ডক্টর এম এ মান্নান, পবিত্র ভূমি মক্কাতে থাকে, আমাদেরকে অনেক সময় দিয়ে থাকেন, আমাদেরকে নানান জায়গায় ঘোরান, মজার মজার খাবার উনি নিয়ে যান বিভিন্ন জায়গায়। উনি এই চমৎকার আয়োজনে উনি শুকরিয়া জানিয়েছেন। আমরাও আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে শুকরিয়া জানাই। ওকে, ইংল্যান্ড ছাড়া আর কোন কোন দেশের স্টুডেন্ট ভিসার কাজ করেন নাকি করেন নাকি অন্য কোন দেশের, ইউকে ছাড়া? জাহাঙ্গীর ভাইয়ের কাছে জানতে চাইছি। জি নওশাদ ভাই, আমরা আমাদের ইউনিভার্সিটি কানাডাতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, ইউরোপের অনেক দেশে, জার্মানি, আয়ারল্যান্ড সহ অনেক দেশে আমাদের ইউনিভার্সিটি আছে। বাট দেখেন, আমরা
সব দেশে একসাথে ফোকাস করে আমরা পারবো না, বিকজ ইউকের জন্য আমরা খুবই বিজি অনেস্টলি, কথা বুঝছেন। বাট আমাদের প্ল্যান আছে যে আমরা অন্য দেশে আমরা ভিসার জন্য প্রসেসিং করা করব, এটা আমাদের প্ল্যান আছে। বাট এখন শুধু আমরা ইউকে তে আমরা ফোকাস করছি। জাযাকাল্লাহ খায়ের। একটি বিষয় আমি দেখতেছি, ওটা আমি স্ক্রিনে আনতেছি না, বারবার অনেকে প্রশ্ন করতেছে কত টাকা লাগবে, কত টাকা লাগবে। তো আপনি কি একটু খোলামেলা বলবেন কিনা যে ওনাদের আসলে যদি উনি ইউনিভার্সিটিতে যদি আসেন, আইএলটিএস করেন, উনি মোটামুটি যারা আসে তারা তো আপনি জানেন কোন ধরনের স্টুডেন্ট বা কোন সাবজেক্টে, সেক্ষেত্রে যদি একটু ধারণা দেন প্রসেসটা কি একটু যদি বলতেন। আমি একটা আইডিয়া দিতে পারবো। মনে করেন তার আগে জানা দরকার যে এই দেশে 3টা ক্যাটাগরিতে আপনি আসতে পারবেন। যা কেউ হয়তো ইন্টারমিডিয়েট পাস করেছে কিন্তু তার রেজাল্ট বেশি ভালো না, আইএলটিএস ইংলিশ স্কোর বেশি ভালো না, তখন তারা ফাউন্ডেশনে আসতে হবে। জি, বুঝতে পেরেছি। ফাউন্ডেশন করার পরে তারা 3 ইয়ার্স আন্ডার গ্রাজুয়েট কোর্স করতে পারবে। জি। এরপর আন্ডার গ্রাজুয়েটের পর সে মাস্টার্স করতে পারবে। অথবা বাংলাদেশে যদি সে কোনো ভালো ইউনিভার্সিটি যদি অনার্স করে থাকে, এই দেশে সে মাস্টার্স করতে আসতে পারবে। এখন ফাউন্ডেশনের কস্ট কত? ফাউন্ডেশন যদি 2 সেমিস্টার ফাউন্ডেশন হয়, দেন ফিস হবে অ্যাপ্রক্সিমেটলি 10,000 পাউন্ড। আপনি ক্যালকুলেট করে দেখেন 10,000 পাউন্ডে বাংলাদেশি টাকায় কত হবে? 11 লাখ টাকার মতো। মোর অর লেস। আর যদি 3 সেমিস্টার করা লাগে, যদি 3 সেমিস্টার ফাউন্ডেশন করা লাগে, তাহলে ধরেন 13 থেকে 14,000 পাউন্ড হবে তার কস্ট ফাউন্ডেশনের জন্য। এরপরে যদি সে ডাইরেক্ট আন্ডার গ্রাজুয়েটে আসতে পারে, তার মনে করেন আইএলটিএস স্কোর ভালো, সে ইন্টারমিডিয়েট তার রেজাল্ট ভালো, তাহলে সে ডাইরেক্ট আন্ডার গ্রাজুয়েটে আসতে পারবে। 3 ইয়ার্স আন্ডার গ্রাজুয়েট কোর্স পার ইয়ার এই দেশে মিনিমাম ধরেন 9,000 থেকে শুরু, 9,000 থেকে, হ্যাঁ, আফটার স্কলারশিপ 9,000 হইতে পারে, 10,000 হইতে পারে, 11,000 হইতে পারে, 14,000 হইতে পারে, 17,000 হইতে পারে। সে ফর এক্সাম্পল তার ফি যদি 10,000 হয়, তাহলে সে অ্যাবাউট 7 থেকে 8,000 পাউন্ড সে দিয়ে সে এই দেশে আসতে পারবে। 7 থেকে 8,000 পাউন্ড দিয়ে প্রথমে সে আসতে পারে। এরপরে বাকি যেটা থাকবে সেটা সে ইনস্টলমেন্ট ইউনিভার্সিটিকে দিতে পারবে। জি, বুঝতে পেরেছি। জাযাকাল্লাহ খায়ের। জয়নুল হোসেন জয় জানতে চেয়েছে, ভাইয়া আপনাদের এজেন্সির নাম ও লোকেশনটা বলবেন, অথবা আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারবো। ইনশাআল্লাহ আমি শুধু এতটুকু বলতে পারবো যে যদি যারা ইচ্ছুক সত্যিকারের স্টুডেন্ট যদি কেউ আসতে চান, আমি বলবো আমার এই যে ভাই জাহাঙ্গীর ভাই, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আপনারা প্রতারিত হবেন না, আপনারা ঠকবেন না। ইভেন যদি কেউ নাও আসতে চান, অন্তত পক্ষে যদি জানতেও চান কোনো বিষয়ে, আশা করি সঠিক তথ্যটা আপনারা জানতে পারবেন। আমি আপনাদের সকলের প্রিয় ভাই নওশাদ মাহফুজ, সকলের না হলেও অনেক ভাই আমাকে ভালোবাসেন, এতটুকু আমি বলতে পারি। আমি অনেক চিন্তা করেই আমি আমার ভাইকে নিয়ে আজকে লাইভটা করছি। জাযাকাল্লাহ খায়ের। আমাদের এখানে আচ্ছা জানতে চেয়েছে যে ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে কি পরিমাণ টাকা রাখতে হয়? ওকে, ভালো কোশ্চেন নওশাদ ভাই। সেটা হইলো ব্যাংকের টাকাটা কিন্তু এটা হইলো গভর্নমেন্টের একটা রিকোয়ারমেন্ট আছে। ব্যাংকে আপনি বোঝা দরকার যে আপনি ব্যাংকে কি রাখবেন। ব্যাংকে আপনি যে ফিটা দিলেন ইউনিভার্সিটি থেকে, মনে করেন আমি যেটা বলছি যে আপনি হয়তো 6,000 পাউন্ড দিলেন ইনিশিয়ালি, এদেশে আসার আগে 6,000 পাউন্ড ইউনিভার্সিটিকে ফি দিলেন ডিপোজিট, এটাকে বলে ইনিশিয়াল ডিপোজিট। এখন আপনার ফিজ হইলো মনে করেন 13,000, আপনি দিলেন 6,000, আর থাকলো কত? 7,000 থাকলো, তাই না? 7,000 পাউন্ড আপনি ব্যাংকে রাখতে হবে, এটা অ্যাকাউন্টে থাকতে হবে 1 মাস, এটা হইলো ল। প্লাস এটার সাথে থাকতে হবে ইউকে তে লিভিং এক্সপেন্স। লন্ডনে লিভিং এক্সপেন্স হলো 11,385, বাংলাদেশি টাকায় ধরেন 12 থেকে ধরেন সে ফর এক্সাম্পল 12 লাখ টাকা। জি, তাইলে 12 আর ওখানে 12 আর সাথে কত? 18,000 পাউন্ড থাকলো। 18,000 পাউন্ড এটা হইলো ল অনুযায়ী আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। কিন্তু আমরা বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবে, আমরা সাজেস্ট করি, যেহেতু বাংলাদেশ হলো হাই রিস্ক কান্ট্রি, ইউকে হোম অফিসের সিস্টেমে তাদেরকে বলে, বাংলাদেশ সহ কিছু দেশকে তারা হাই রিস্ক কান্ট্রি বলে,
আমরা 24-25 লাখ টাকা দেখাইতে বলি, যাতে তারা জি। মনে করে যে এই স্টুডেন্ট তাদের আর্থিক অবস্থা ভালো। জি, বুঝতে পেরেছি। জাযাকাল্লাহ খাইর। ইয়াসিন আরাফাত তিনি বলেছেন যে মাদ্রাসার ছাত্ররা কেমন সুযোগ সুবিধা পেতে পারে ইউকেতে। অনেকে বলে মাদ্রাসার ছাত্ররা ইউকেতে তেমন সুবিধা পায় না। এই যে আমাকে দেখছেন, আমি মাদ্রাসার ছাত্র, আমি কোরআনের হাফেজ, কারিয়ানা শেষ করেছি, মাদ্রাসায় করেছি। তো আর কি প্রমাণ লাগবে যে মাদ্রাসার ছাত্ররা এদেশে আসতে পারে না? তারপরেও প্রিয় ভাইয়ের কাছে প্রশ্ন। নওশাদ ভাই, এটা আসলে খুব একটা ভ্যালিড কোশ্চেন। এটা অনেকে, আমি যেটা বলবো, বাংলাদেশের অনেক মাদ্রাসার স্টুডেন্টের আইএলস স্কোর কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টদের আইএলস এর চেয়ে বেশি ভালো। ইয়েস, মুয়াজের ইংলিশে কথা বলেন না। ইভেন ইভেন তাদের আপনার সায়েন্স থাকে, এখন তো জি, কম্পিউটার সায়েন্স থাকে। তাইলে মাদ্রাসা তারা কিন্তু কখনো ইউকে কখনো ডিসক্রিমিনেট করে না যে জি, মাদ্রাসার স্টুডেন্ট নাকি ইউনিভার্সিটি স্টুডেন্ট। এভরিবডি গেট সমান সেম ট্রিট, এভরিওয়ান জি, গেট দ্য জি, সেম। জি, জি, কেউ যদি একাডেমিক রেজাল্ট, তার আলিম রেজাল্ট ভালো হয়, জি। ফাজিল রেজাল্ট ভালো হয়, কামিল রেজাল্ট ভালো হয়, দাখিল রেজাল্ট ভালো হয়, তাদের আইএলস ভালো হয়, দে উইল গেট দ্য ভিসা ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আপনার কাছে, সেটা হলো স্টুডেন্ট ভিসায় তো এদেশে আসে, তার মাঝে কিছু ভাইরা চায় যে তারা পড়াশোনা করে মাতৃভূমিতে ফিরে যাবে, দেশের সমৃদ্ধ দেশের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তার একটা বিশেষ ভূমিকা রাখবে বা রাখছেও। অনেক ভাইরা এখানে পড়াশোনা করে বাংলাদেশে চলে গেছে। কিছু মানুষ তারা চায় এখানে সেটেল হতে। তো স্টুডেন্ট ভিসায় যারা এখানে আসে, সেখান থেকে কোন প্রসেসিং এ তারা এখানে রেসিডেন্সিয়াল পারমিশন যেটা আছে পার্মানেন্ট হতে পারে? খুব ভালো কোয়েশ্চেন নওশাদ ভাই। প্রথম কথা জি, হলো যে এই দেশে যারা আসবে, আমি যেটা বলছি, জেনুইন যারা স্টুডেন্ট তারা আসতে পারবে, ভালো ইউনিভার্সিটিতে ভালো কোর্স করবে, ভালো ডিগ্রি করবে, কোয়ালিফিকেশন অর্জন করবে, রাইট? এখন তারা যদি চায় যে তারা দেশে গিয়ে মাতৃভূমির সেবা করবে, জি, মাতৃভূমির সেবার সাথে সাথে ইউকে ডিগ্রি থাকার পরে তারা ভালো জব পাবে 100। এতে কোনো, এই দেশ থেকে যারা গেছে, সন্দেহ নেই, আমাদের সন্দেহ নেই। জেনারেশনের মধ্যে যারা বাংলাদেশে চলে গেছে, হুম, হুম। দে আর ওয়েল সেটেলড ইন বাংলাদেশ। জি, অনেকেই খুব ভালো করছে, ইভেন অনেকে মিডল ইস্টে কিন্তু এখান থেকে গিয়ে জব করছে। আমার জি, আমার 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 জানা মতে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও আছে। জি, জি, আর কেউ যদি মনে করে যে এখানে সে সেটেল হবে, এখানে সেটেল, এটা কিন্তু অ্যাডভান্স বলা খুব সহজ না এই দেশ। তবে এখানে থেকে যাওয়ার অনেক সুযোগ আছে, এটা ইউকে গভর্নমেন্ট কিন্তু প্ল্যান করেই রাখে। এই জি, দেশে থেকে যাওয়া কোনো দুর্বলতা কিন্তু না, 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 কোনো চুরিও কিন্তু না। না, এই দেশে থাকতে হলে এই দেশের সিস্টেমের মধ্যেই থাকা যায়। কেউ যদি ভালো লেখাপড়া করে, ভালো ডিগ্রি করে, হ্যাঁ, আপনার কেউ যদি মনে করেন এখন আন্ডার গ্রাজুয়েট কোর্সে আসলো, 3 বছরের কোর্স জি, করলো, 3 বছর কোর্সের পরে সে 2 বছরের ওয়ার্ক পারমিট পাবে অটোমেটিক, গভর্নমেন্টের নতুন রুল অনুযায়ী তারা 2 বছরের কাজের পারমিট পাবে। তাইলে এই 3 বছর আর ওখানে 2 বছর কত হইলো, 5 বছর। এরপরে সে আবার মাস্টার্স করতে পারবে, 1.5 ইয়ার অথবা 2 ইয়ার্স এর মাস্টার্স করতে পারবে, রাইট? জি, এরপরে মাস্টার্স করার পরে এই দেশে অনেকগুলো ওয়ার্কিং ক্যাটাগরি থাকে, টিয়ার বলে, রাইট? আচ্ছা, আপনার টিয়ার 1, টিয়ার 2, আপনার ইভেন এই দেশে তখন তারা বিজনেসের একটা ক্যাটাগরি আছে, বিজনেস জি, জি, করতে পারবে। তো যে সে যেই এরিয়াতে সুইচ করবে নিয়ম অনুযায়ী, পয়েন্ট বেস সিস্টেম অনুযায়ী সে সুইচ করতে পারবে। আমার মনে হয় এটাই তো ছিল আপনার কোশ্চেন, তাই না? জি, 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 জি। তো অপশন তো কিন্তু ওপেন। সে ডিগ্রি নিয়ে সে দেশেও যেতে পারে, সে চাইলে এখানেই, তখনকার সে যখন সে ডিগ্রি করবে তখন কি নিয়ম থাকে এখন তো আমরা বলতে পারবো না। গভর্নমেন্ট কিন্তু এই নিয়মগুলো কিন্তু আপডেট করে। আপডেট করে, হ্যাঁ, আমরা জানি এটা যে চেঞ্জ হয় কখনো কখনো। আবার অনেক অনেক ল এখানে আছে দীর্ঘদিন একইভাবে আছে, আবার জি, কোনোটা আছে বারবার চেঞ্জ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি এগ্রিকালচারে ডিপ্লোমা এবং বিএসসি করেছি। এগ্রিকালচারে ইংল্যান্ডে কোনো সুযোগ আছে কি যাওয়ার বা হ্যাঁ, আসার? উনি দেখেন, উনি যেহেতু এগ্রিকালচারে গ্রাজুয়েশন করেছে বাংলাদেশে, হুম, এখন এগ্রিকালচারের উনি যদি বাংলাদেশে ফিল্ড গুলো দেখে যে এগ্রিকালচার করার পরে সে কি জি, করবে, সে কি এগ্রিকালচারের উপরে
ফার্দার মাস্টার্স করবে কিনা, সেই সুযোগ আছে। এগ্রিকালচার এসে মাস্টার্স করতে পারবে। আর তার মানে ক্যারিয়ার গোল অনুযায়ী সে কি বাংলাদেশে গিয়ে সেটেল হবে, যে বা গভর্নমেন্টের এগ্রিকালচার ডিপার্টমেন্টে কাজ করবে, নাকি সে একাডেমিক হিসেবে কাজ করবে কোন ইউনিভার্সিটিতে, এটা আপনার উপর ডিপেন্ড করে। আর যদি মনে করেন যে হ্যাঁ আপনার এগ্রিকালচার আন্ডার গ্রাজুয়েটের সাথে আপনার ক্যারিয়ার গোলের সাথে যদি অন্য কোনো এরিয়া ইনভলভ থাকে, যেমন মনে করেন হইতে পারে হিউম্যান রিসোর্স আছে, হইতে পারে যে কোনো ডেভেলপমেন্ট কোনো ফ্যাক্টর আছে, তাইলে আপনি মাস্টার্স ইন ডেভেলপমেন্ট করতে পারবেন, মাস্টার্স ইন হিউম্যান রিসোর্স করতে পারবেন, আপনি এমবিএ করতে পারবেন, মাস্টার্স ইন এগ্রিকালচার করতে পারবেন, এগুলো আপনার জন্য ওপেন আছে। জি, আমাদের সাথে মাহফুজুর রহমান আকান্ত ভাই, তিনি রাজশাহী থেকে যুক্ত হয়েছেন। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা তাকে শুকরিয়া মোবারকবাদ জানাই। এখন এক ভাই বলছে সব দোষ নওশাদ ভাইয়ের, কারণ এত সত্যটাকে খুব দেরি করে ফেলেছেন, মানে সত্যটা দেরিতে বলে ফেলেছে, এর জন্য একটু আমাকে দোষারোপ করেছে। আমি কুয়েত থেকে আসতে পারবো কি? আমরা আজকে আসলে স্টুডেন্ট ভিসার বিষয়ে আলাপ করছি। আমরা মনে হয় এটার মাঝে আমরা থাকি। ও বিষয়ে যদি যারা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে তাদের এরকম একজন অভিজ্ঞ কোনো লোককে নিয়ে আসলে সেটা ভালো হবে। এই বিষয়টা মনে হয় জাহাঙ্গীর ভাইয়ের না। যদি আপনি জানেন জবাব দিতে পারবেন, তবে আমরা আজকের আলোচনাটা স্টুডেন্টদের সংশ্লিষ্টতা এর ভিতরেই রাখি আর কি। আচ্ছা, প্রশ্নটা দেখছেন নিশ্চয়ই? জি জি। উনি সৈয়দ এনাম হুসাইন, আসসালামু আলাইকুম। আমার ছেলে আইএলটিএস স্কোর 7, 2009 এসএসসি সে গ্রিনিচ ইউনিভার্সিটি থেকে অফার লেটার এবং স্কলারশিপ লাভ করেছে, কিন্তু বর্তমান পরিস্থিতির আলোকে আমার এখন কি করা আছে? ওকে, প্রথম কথা হলো যে আপনি যদি অফার লেটার নিয়ে থাকেন প্লাস আপনি সব ইউনিভার্সিটি থেকে আপনি স্কলারশিপ পাবেন, এতে কোনো সন্দেহ নেই। বাট আপনার প্রয়োজন যেটা হলো যে আপনি সঠিকভাবে প্রিপারেশন নিয়ে, ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে আপনি ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করে আপনি ভিসা অ্যাপ্লাই করলে আপনি ভিসা পাবেন ইনশাল্লাহ। বাট আপনি কোনো স্টেজে মিস্টেক করতে পারবেন না। যদি হ্যাঁ আপনার প্রস্তুতিতে কোনো ধর অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে সে ফর এক্সাম্পল হোম অফিস আপনাকে জিজ্ঞেস করেছে যে তুমি এই ডিগ্রি করে হোয়াট উইল ইউ ডু, আপনি হয়তো বলেছেন আপনি টপ লেভেলে জব করবেন, কিন্তু অনেক স্টুডেন্টে দেখা যায় সঠিকভাবে অ্যান্সারটা দিতে পারে না, বিকজ তারা যেটা জানতে চায় আপনার এই কোর্স করার পরে আপনার ক্যারিয়ার গোল কি, আপনার ক্যারিয়ার প্ল্যান কি, এটা সঠিকভাবে বলতে না পারলে অনেক ক্ষেত্রে ভিসা রিফিউজ হয়। তো আমি মনে করি আপনি যদি ডিসিশন নিয়ে থাকেন যে ইউনিভার্সিটির কথা বলছেন, ওয়েল এন্ড গুড, আপনি টেক ওয়েল প্রিপারেশন এন্ড সাবমিট ইউর ভিসা। You will get the cast. If you get the cast from university, you apply for your visa. There is no reason to get your visa rejection. But if you have further other university, any other university, contact us. We can help as well, inshallah. জাযাকাল্লাহ খায়ের। উনি লেখেন বর্তমান পরিস্থিতির আলোকে আমার এখন কি করণীয়, মানে উনি হ্যাঁ নওশাদ ভাই, আমি যেটা মেনশন করছি যে উনি ভিসা অ্যাপ্লাই উনি কাজ পাবে, কারণ এই দেশের আমার জানা মতে কোনো ইউনিভার্সিটি কিন্তু সেপ্টেম্বর ইনটেক ক্যান্সেল করে নাই। সো কাজ লেটার পাওয়ার পরে উনি ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করার পরে কাজ লেটার পাবেন। আমি জানি না ওকে ক্রেডিবিলিটি ইন্টারভিউ হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করে আপনি কাজ লেটার নিয়ে আপনি ভিসা অ্যাপ্লাই করবেন। আচ্ছা, আজকের যে কমেন্ট বক্স যেখানে কমেন্টস করেছে সবাই, আমি আপনার পুরো ডিটেইলসটা আমি চেষ্টা করব, এবং একই সাথে আমার ফেসবুক এবং পেজে আমাদের জাহাঙ্গীর আলম ভাই, তার সাথে যাতে আপনারা সহজে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আরো বিস্তারিত আলোচনা করতে পারেন, সে সুযোগ আমি করে দেবো ইনশাআল্লাহ। তার পুরো ডিটেইলস এখানে দেবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে, সেটা হলো আমি কলকাতা ইউনিভার্সিটি থেকে অনার্স করছি রাষ্ট্রবিজ্ঞানে। ওকে, ওখানে মাস্টার্স করতে গেলে মিনিমাম কি রকম নাম্বার লাগবে? ওকে, জি, রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেছেন কলকাতা ইউনিভার্সিটি, মিনিমাম কি রকম নাম্বার লাগবে? ওকে, অ্যাকচুয়ালি মিনিমাম আপনি যেহেতু কলকাতা ইউনিভার্সিটি ভালো ইউনিভার্সিটি, আপনি ওভার 50% মার্ক পেলে আপনি ভালো ইউনিভার্সিটিতে আসতে পারবেন। হ্যাঁ, দেখছি বাড়ি সাতক্ষীরা। ওকে, যাই হোক জাহাঙ্গীর ভাই, বলতে বলতে আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে যে মাত্র
প্রোগ্রামটা শুরু করলাম। অনেক ভাই আমাদের সাথে রয়েছেন। অনেক আমি জানি অনেক কোশ্চেন, সবার জবাব হয়তো দিতে পারিনি, সবার কোশ্চেনটা আমি স্ক্রিনে আনতেও পারিনি, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে তো আসলে আমার প্রোগ্রামে তো একটু রস থাকে, আজকে একটু রস নেই প্রোগ্রামে, কিন্তু অনেক বেশি মূল্যবান আজকের প্রোগ্রামটা, বিশেষ করে স্টুডেন্টদের জন্য, যারা ইউকে তে আসতে চায় তাদের জন্য। ওকে, এরপরে পরে প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি কম্পিউটার টেকনোলজি ডিপ্লোমাতে সিএসসি তে বিএসসি করে প্রায় 5 বছর স্টাডি গ্যাপ চাকরি করছি। ওকে, একটি জি কোম্পানি। ওকে, বুঝতে পেরেছি। জি যদি নরসাদ ভাই আমি দেখছি উনি যদি 5 বছর জব করে থাকে তাইলে ইটস নট এ প্রবলেম। উনি স্টিল উনি মাস্টার্স এর জন্য আসতে পারবে, উনি এমবিএ এর জন্য আসতে পারবে। অলরাইট, উত্তর পেয়েছেন নিঃসন্দেহে। আমরা পরবর্তী, এখন একটু ঝটপট করে আমাদের প্রোগ্রাম শেষ করব। কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের জবাব আমি চাচ্ছি আপনার কাছে। এসএসসি সালে আইএলটিএস 5.5 অ্যাপ্লাই করা যাবে কি? ওকে, জি যদি উনি এই 2017 সালের পরে যদি উনি কোনো জব করে থাকে, উনি যদি আদার কোনো ডিপ্লোমা করে থাকে, তাইলে এগুলা থাকলে যদি গ্যাপের কোনো সঠিক ব্যাখ্যা থাকে তাইলে উনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, জাযাকাল্লাহ খায়ের। সুন্দর প্রশ্ন, সুন্দর জবাব। কত খরচ হবে ভাইটি জানতে চেয়েছেন। টোটাল খরচ হবে 12 থেকে 13 লাখ। শুরুতে হয়তো 7-8 লাখ টাকা লাগবে। ওকে, শুক্রিয়া। ওকে, জাহাঙ্গীর ভাই, প্রশ্ন জি অনেকগুলো প্রশ্ন ঘুরে ফিরে আসলে সবাই কাছাকাছি। তো কাছাকাছি। আমি যদি একেবারে খোলামেলা আপনার সাথে যদি জানতে চাই যে আপনি মানে একেবারে সবার উদ্দেশ্যে আপনার পরামর্শ কি, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রিয় ভাই এবং বোনদের জন্য যারা ইউকে তে পড়াশোনা করতে আসতে চায়, এক বাক্যে যদি বলি যে নওশাদ ভাই তাদের এইটা করা উচিত, বা প্রিয় ভাই এবং বোনদের এটা করা উচিত। নরসাদ ভাই আমি মনে করি যারা সত্যিকার অর্থেই ইউকে তে আসতে চান হুম, তারা এক্সক্লুসিভলি পার্সোনালি কন্টাক্ট করেন। তখন আমরা দেখবো যে কে ইন্টারমিডিয়েট পাস করেছে, কে ডিগ্রি পাস করেছে, কার আইএলস কত আছে, কার আইএলস নাই। তাইলে আমরা পার্টিকুলার কেসে আমরা সাজেস্ট করতে পারবো এবং আমরা হেল্প করতে পারবো। এবারেই যে কোনো কিছু বলা আসলে যায় না, বিকজ আমরা তো আরেকটা জিনিস হচ্ছে যে আপনি অ্যাডমিশন প্রসেস করতে হলে আপনাকে ডকুমেন্টস গুলো দেখতে হবে, আপনি তার সিভি দেখতে হবে, আপনি তার একাডেমিক প্রোগ্রেস দেখতে হবে, আপনি তার আইএস দেখতে হবে, আপনি সে কোন কোর্স করতে চাই ইউকেতে সেটা দেখে আমরা টোটালি আমরা একটা তাদেরকে একটা অ্যাডভাইস দিতে পারবো ইনশাল্লাহ। এবং উই ক্যান প্রসেস এজ সুন এজ পসিবল। যদি ওনারা কন্টাক্ট করে, আপনার সাথেও কন্টাক্ট করতে পারবে, কোনো অসুবিধা নাই, আমার সাথেও কন্টাক্ট করতে পারবে, কোনো অসুবিধা নাই। জাযাকাল্লাহ খায়ের। মোহাম্মদ ইসলাম, দেখেন উনি আসলে মানে আইএলস ছাড়া সম্ভব কিনা, ওনার প্রশ্নটা এরকম। উনি যদি বিএসসি করে থাকে, যদি ইউনিভার্সিটি যদি ওনার টিচিং মেথড যদি ইংলিশে হয়ে থাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর টিচিং মেথড কোন ইউনিভার্সিটিতে করছে, অনেক ইউনিভার্সিটিতে আছে, যেমন বাংলাদেশের স্টামফোর্ড ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, তারপরে সিলেটের লিডিং ইউনিভার্সিটি, এগুলাতে দেখা যাচ্ছে যে তাদের টিচিং বিবিএ টিচিং মেথড আন্ডার গ্রাজুয়েট টিচিং মেথড ইন ইংলিশ। সো যদি ইউনিভার্সিটি কনফার্ম করে যে তার টিচিংটা ইংলিশে হয়েছে, সো আমরা ইউনিভার্সিটিকে বলবো যে তার টিচিং মেথড ইংলিশে হয়েছে, তার ইংলিশটা তারা ওয়েট করবে। জাযাকাল্লাহ খায়ের। আমি ইংরেজিতে মাস্টার্স করেছি, এখন আমি ওখানে এমবিএ করতে পারবো কি? জি পারবেন। জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, ওই অধিকাংশ ভাই জানতে চাচ্ছেন যে আপনার সাথে কন্ট্যাক্ট কিভাবে করবে। তো আমি বলে দিচ্ছি, আবারও বলি, বারবার বলি, বলতেই থাকবো যে ওনার সাথে কন্ট্যাক্ট করার সকল ব্যবস্থা আমি করে দেব। আমার ফেসবুকে যদি আপনারা যেহেতু আছেন, থাকবেন অবশ্যই, আজকের লাইভ শেষে আমি সেটি দিয়ে দেবো ইনশাআল্লাহ, যাতে সহজে ওনার সাথে ইমেইলে, হোয়াটসঅ্যাপে বা যেভাবেই চান যুক্ত হতে পারবেন। ইভেন ফেসবুকেও আপনারা সংযুক্ত থাকতে পারবেন, তবে অফিসিয়ালি যে সিস্টেম আছে সেটা মেনটেন করে আপনারা যোগাযোগ করলে আরো বেশি ভালো হবে। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। মদিনা ইউনিভার্সিটি থেকে অনার্স শেষ করে মাস্টার্স চান্স নেওয়ার কোনো সুযোগ আছে? থাকলে কিভাবে, দয়া করে জানাবেন। ভাইয়ের সাথে যোগাযোগের যে কোনো সহজ মাধ্যম দিবেন। অবশ্যই মুজাহিদুল ইসলাম ভাই, আমি আপনাকে চিনতে পেরেছি। সহজ মাধ্যম, এই যে আমি কথা বলতেছি, আমার মাধ্যমে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ।
তো উনি জানতে চেয়েছে যেটি পারবে কিনা। জি, অবশ্যই পারবে, কারণ মদিনা ইউনিভার্সিটি ইজ রেকগনাইজড ইউনিভার্সিটি। ওখানে অনার্স করার পরে উনি একটা আইএলটিএস দিবেন, এরপরে উনি এই দেশে আসতে পারবেন, সুন্দরভাবে আসতে পারবেন। ওকে, সুন্দর, এত সুন্দর জবাব, সুন্দর প্রশ্ন। মাস্টার্স প্রোগ্রামের জন্য টোটাল খরচ কত হবে, আর আইএলটিএস কত হলে অ্যাপ্লাই করা যাবে? আইএলটিএস বেস্ট হবে যদি 6 হয়, ওভারঅল 6, নাথিং বিলো 5.5। ওকে, খরচ আচ্ছা, জি। খরচ খরচ টোটাল খরচ হবে 12 থেকে 13 লাখ হইতে পারে, এইটা হইলো রাফলি। আর আসার আগে সবাই 7-8 লাখ টাকা মানে ডিপোজিট দিতে হবে। এটা আমাদেরকে দিবে না, ইউনিভার্সিটির ফি দিবে। হুম, হুম, হুম। জি, অন্যায় আমার মনে হয় অন্যায় সরাসরি এটাই করবে আর কি। এই বিষয়টা আরো একটু ক্লিয়ার জানা দরকার যে আপনাদেরকে টোটাল প্রিপারেশন করে দেবে, আপনারা শুধু যোগাযোগ করবেন, আপনাদের পেপারসটা সাবমিট করবেন, আপনারা কন্টাক্ট করবেন, আপনাদেরকে প্রিপারেশন দিবে, আপনাদের পেপারস গুলো দেখবে, কোনোটা মানে কারেকশন করা লাগলে করতে হবে, আর কোনোটা অ্যাড করা প্রয়োজন হলে সেটা বলে দিবে। আপনার পয়সা আপনি ইউনিভার্সিটিতে নিজ হাতে দিবেন, কাজ ইস্যু হবে, সাবমিট রাইট, করবেন, ভিসা হবে, চলে আসবে। এখানে ধরতে পারেন যে আপনার এক সহযোগী, আর কিচ্ছু না। রাইট। এই একটা চিন্তা আপনারা মানে মাথা থেকে ঝেড়ে ফেলেন যে কত টাকা ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। এই বিষয়টা টোটাল আউট অফ চ্যাপ্টার। বাংলাদেশে জাহাঙ্গীর ভাইয়ের গ্রামের বাড়ি কোথায়? তবে নওশাদ ভাই শুনেন, জি, আসলে এটা কিন্তু একটা ভ্যালিড কনসার্ন, কারণ অনেকেরই কিন্তু এটা কিন্তু আমাদের কাছে লাগে, আমরা হয়তো বিরক্ত হইতে পারি যেন কেন টাকার কথা জিজ্ঞেস করছে, কারণ বারবার জিজ্ঞেস করে, কারণ টাকা ছাড়া তো কোনো কাজ হবে না। না, বাট একটা জিনিস ক্লিয়ার করা দরকার যে আপনি আপনার যে খরচ হবে, আপনি ইউনিভার্সিটি থেকে ফি দিবেন, আপনি যখন অফার লেটার পাবেন আপনি ইউনিভার্সিটিকে ফি পে করতে হবে, এটাই আপনার খরচ। আমাদেরকে আপনাদের কিছু পে করতে হবে না, কারণ আমাদেরকে ইউনিভার্সিটি পে করে। সো আমরা উই আর পেইড এজেন্ট ফ্রম দ্য ইউনিভার্সিটি। তো আমরা আমাদের সার্ভিস, আমাদের সব মানে খেদমত ফ্রি। জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। আমি আবার একটু ক্লিয়ার করে দেই, এখনো তো অনেক ভাই আমাদের সাথে যুক্ত আছেন। আজকের প্রোগ্রাম যেমন আপনাদের সহযোগিতা এবং সঠিক তথ্যটা আপনাদের কাছে দেয়া, ঠিক একইভাবে জাহাঙ্গীর আলম ভাই বা ওনাদের অফিসে বা ওনাদের এজেন্সির সাথে যদি আপনারা যোগাযোগ করেন, আপনাদেরকে হেল্প করবে, আপনাদেরকে প্রিপারেশন করবে, আপনারা প্রিপেয়ার করবে যে আপনারা কিভাবে ফেস করবেন, কি কি করণীয়। কিন্তু ইউনিভার্সিটি বা যে যে প্রতিষ্ঠানের সাথে আপনারা যুক্ত হবেন, যে যাবেন, যেতে চান, আপনারাই সেখানে পে করবেন, আপনাদের হাতেই আপনারা পে করবেন। এখানে আর কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। অ্যাজ এ ভাই হিসাবে আপনাদেরকে সহযোগিতা করা। আর ওনারা যেহেতু ইউনিভার্সিটির আন্ডারে ওনারা কাজ করে, পার্ট অফ ইউনিভার্সিটি, ওনার ওনার অফিসটা হলো এরকম, ইউনিভার্সিটিতে একটা অফিস ওনারা এটা মেনটেন করে আর কি। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি ওনাদের সাথে কমিশন বলেন বা যেটাই বলেন না কেন, সেটা ইউনিভার্সিটি ওনাদেরকে করবে। বাট এটা ব্যক্তিগতভাবে আপনাকে দিতে হবে না যে নওশাদ ভাই আপনি একটু বলে দেন 50,000 টাকা কম দিলে হবে কিনা। বিষয়টা এমন না, একেবারে নিশ্চিন্তে থাকেন। জাযাকাল্লাহ খায়ের। জাহাঙ্গীর ভাই, জি, অনেকগুলো প্রশ্ন উপরে উঠে গেছে, আমি তো বিপদে পড়ে গেলাম, এখন তাদেরকে কিভাবে নিয়ে আসবো। আমি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স নিয়ে অনার্স মাস্টার্স শেষ করেছি। আমি কি পিএইচডি করতে পারবো বা অন্য কোনো বিষয়ে স্টুডেন্ট ভিসা পেতে পারি কিনা? উনি কোন বিষয় করেছেন? কোরআন, আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ। উনি জি, দেশে যদি পড়াশোনা করতে চান অনেকগুলো বিষয় করতে পারবেন। উনি ইসলামিক স্টাডিজে করতে পারবেন, ফার্দার মাস্টার আরেকটা মাস্টার্স করতে পারবেন, উনি এমবিএ করতে পারবেন, অথবা আপনার ইসলামিক বিষয়ে কিন্তু বিশেষায়িত অনেকগুলো কোর্স আছে কিছু ইউনিভার্সিটিতে, সব ইউনিভার্সিটিতে কিন্তু নাই। আর পিএইচডি করতে চাইলে উনি পিএইচডির জন্য প্রপোজাল করে উনি ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা হয়তো বলতে পারবো কোন কোন ইউনিভার্সিটিতে আপনার ইসলামিক কোর্স আছে, আমরা হয়তো ওনাকে এগুলো বলে দিতে পারবো। পিএইচডির অ্যাপ্লিকেশন গুলো নরমালি আমরা অ্যাভয়েড করি, বিকজ পিএইচডি অ্যাপ্লিকেশন একটা স্টুডেন্ট অনেক ইউনিভার্সিটি পিএইচডি অফার কিন্তু সহজে হয় না, জি, পিএইচডির অফার সীমিত। এই জন্য জি। স্টুডেন্ট যদি প্রপোজাল রেডি হয় তখন আমরা বলবো আপনি ওই ওই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেন, এক্ষেত্রে স্টুডেন্ট বেনিফিট হবে। আচ্ছা, থ্যাংক ইউ। আইএলটিএস ছাড়া তাওহিদুর রহমান সিদ্দিক, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করে এলএলবি প্রথম বর্ষে অধ্যয়নরত, এখন কি
ওকে, বুঝতে পেরেছি। জি, জাহাঙ্গীর ভাই। জি, উনি এমবিএ করছেন, উনি এখন এলএলবি করবেন। জি। এটা সম্ভব। তবে ল কোর্সের জন্য আইএলস এর স্কোর গুলো হাই। আইএলস ভালো স্কোর হইতে হবে। উনি আমি সাজেস্ট করব উনি 6.5 বা 7 করবেন। উনি অফার পাবেন। কারণ আইএলবি হলো প্রফেশনাল কোর্স, অফার পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, পদার্থবিজ্ঞান। এরপরে হচ্ছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা অনার্স ব্যাংকিং পেশায় আছি, এমবিএ করতে আসা যাবে কিনা? চাকরি অভিজ্ঞতা 6 বছর প্লাস। হ্যাঁ, আপনি যেহেতু ব্যাংকিং প্রফেশনে আছেন, আপনার অনেক লং টাইম এক্সপেরিয়েন্স, আপনি ব্যাংকিং সেক্টরে, আপনি যদিও আপনার এই ব্যাংকিং জবের সাথে আপনার ফলিত পদার্থ সাথে মিল, বাট আপনি যেহেতু ব্যাংকিং এ জব করার ফলে আপনার ব্যাংকিং সেক্টরের সাথে আপনার এখন ক্যারিয়ারটা রিলেটেড হয়ে গেছে। সো আপনি এখন এমবিএ করতে পারবেন, অথবা ম্যানেজমেন্ট, যে কোনো ম্যানেজমেন্ট কোর্সের উপর আপনি মাস্টার্স করতে পারবেন। আচ্ছা, আলাউদ্দিন কবির ভাই, এমবিএ করার জন্য খরচ কত? আর আমি যেহেতু ইংলিশ মিডিয়াম, ইংলিশ পাস করেছি, সেহেতু করা যাবে কি? স্কোর কত লাগবে? জি, করা যাবে। আপনি যদি আইএলটিএস 6 করতে পারেন, আর এমবিএ কোর্স গুলো কিন্তু বিজনেস কোর্সের মধ্যে এমবিএটা একটু কস্টলি, বাট আমরা চেষ্টা করতে পারবো 13 থেকে 14,000 পাউন্ডের মধ্যে আপনাকে এমবিএ অফার ম্যানেজ করে দেওয়া ইনশাআল্লাহ। মোট ফি এর কত পার্সেন্ট যাবার আগে পরিশোধ করা লাগে জানাবেন দয়া করে। এটা আসলে নশদ ভাই, এটা খুব ভ্যালিড কোশ্চেন। এটা না, অনেকে জানে। ঠিক আছে, জানে নাই, এইজন্যই অনেকে মনে করে টাকার আমার, বিষয়টা বারবার আসতেছে আর কি। মানুষ অনেকে মনে করে যে আমার কত লাগবে, মনে করেন 13 থেকে 14 লাখ লাগবে, কিন্তু আসার আগে একসাথে সব টাকা ইউনিভার্সিটিকে দিতে হবে না। ইউনিভার্সিটির নিয়ম হলো 60 to 65% ফিজ আপনি আসার আগে দিবেন। অনেক ইউনিভার্সিটির আছে, পলিসি আছে আপনি 50% দিবেন বা তারও কম দিবেন, কিন্তু বাংলাদেশ থেকে তার কম দিলে ভিসা হবে না, হাই রিস্ক থাকবে। সো 60 to 65% ভিসা দিলে, সে ফর এক্সাম্পল আপনার মনে করেন এক্সাম্পল আপনার কোর্স ফি হলো 10,000, আপনার 60% কত হয় 10,000 এর? 6,000। আপনি 6,000 আগে দিয়ে আসবেন, বাকি 4,000 আপনি এই দেশে আসার পরে কিস্তিতে ইউনিভার্সিটিকে, আপনি আসার পরে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করবেন, তারা বলবে যে তুমি 2 মাস পরে এক কিস্তি দাও, 3 মাস পরে আর কিস্তি দাও, এইভাবে তারা বলে দিবে আপনাকে। একটা বিষয় কোনো ভাই প্রশ্ন করেনি, আমি সেই প্রশ্নটা করি, সেটা হলো স্টুডেন্ট ভিসায় আসার পরে কাজের পারমিশন থাকবে কিনা, যদি থাকে কত ঘন্টা? ওকে, স্টুডেন্টদের জন্য যারা ফাউন্ডেশনে আসে তারা কোনো ইউনিভার্সিটিতে আছে 10 আওয়ার্স পারমিট, কোনো ইউনিভার্সিটি পারমিট থাকে না ফাউন্ডেশনে। আর আন্ডার গ্রাজুয়েটে যারা আসবে, মাস্টার্সে যারা আসবে, তাদের 20 আওয়ার্স, আপনার টার্ম টাইমে 20 আওয়ার্স, আর যখন ভ্যাকেশন টাইম তখন আপনি ফুল টাইম ওয়ার্ক পারমিট পাবেন। ফুল টাইম ওয়ার্ক রাইট থাকবে, নট পারমিট, ওয়ার্ক রাইট। এটা হচ্ছে সপ্তাহে? জি, উইকলি 20 আওয়ার? উইকলি, জি। ওকে, জাযাকাল্লাহ। প্রিয় নওশাদ ভাই, ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ এর 4th বর্ষে পড়াশোনা করছি। আমি মাস্টার্স বাইরে করতে ইচ্ছুক, সঠিক নির্দেশনা আশা করছি। আমি মনে করি যে প্রিয় ভাই, আমরা অনেক কথা বলেছি, তারপরও জাহাঙ্গীর ভাই যদি ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলেন। জি, উনি আপনি অনার্সটা ভালো রেজাল্ট করে শেষ করেন, এরপর আইএলটিএসটা দিয়ে দেন। আপনি মাস্টার্সে আপনি যে কোনো ইসলামিক স্টাডিজ এর উপর পড়তে পারবেন। আপনি অন্যান্য যে সোশ্যাল সায়েন্স আছে, যেমন মনে করেন পলিটিক্যাল সায়েন্স, তারপরে ডেভেলপমেন্ট, অথবা এমএসসি ম্যানেজমেন্ট, অথবা এমবিএও করতে আসতে পারবেন আপনি। মাস্টার্স করতে কি আইএলটিএস প্রয়োজন কিনা? আমি কিছু আগে প্রশ্ন করেছিলাম। ব্যাংক জব 6 বছর অভিজ্ঞতা আছে থেকে এসএমএস করা। ওকে, জি ভাইয়ের প্রশ্ন। আপনি যদি জবে থাকেন, আপনার এই জব এক্সপেরিয়েন্স থাকার কারণে আপনার এটা আসলে গ্যাপ না, আপনার স্টাডি গ্যাপ, বাট আপনার এই গ্যাপে আপনার যেহেতু এক্সপেরিয়েন্স হয়েছে, স্কিল ডেভেলপ হয়েছে, আপনি মাস্টার্স বা এমবিএ করতে আসতে পারবেন। আচ্ছা, এটা প্রশ্ন কিনা অভিযোগ যায় না। জাহাঙ্গীর ভাইয়ের মতো লোক আছে বলে ইংল্যান্ড ইসলামের জন্য অনেক উপকার হবে আমি মনে করি। তবে ভাই, কিছু দালাল আছে স্টুডেন্টদের ভোগান্তিতে রাখে, এই ভোগান্তি কিভাবে মুক্ত পাবে? আমি বলতে পারি যে তাদের জন্য এক হচ্ছে আপনার প্রাণ খুলে দোয়া করবেন, আর আপনারা চেষ্টা করবেন অথেন্টিক, যে মানে একেবারে তথ্যবহুল যে বিষয়গুলো আছে। আপনারা যেমন সবাই জানলেন যে স্টুডেন্ট ভিসায় এখন আপনারা যদি এখানে কোনো ইউনিভার্সিটির আন্ডারে যদি আসতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে
আলাদা কোনো পয়সা দিতে হবে না, আপনি সকল ফ্যাসিলিটি, সকল সহযোগিতা আপনারা পাবেন। তো রাইট। এই কথা যখন আপনি জানলেন, আপনার এখন কাজ কি? আমি যেমন আপনাদেরকে জানালাম জাহাঙ্গীরের মাধ্যমে, আজকে ফেসবুক লাইভের মাধ্যমে, আপনার কাজ জি। হচ্ছে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি এন্ড আদার্স নেইবার যারা আছে, কলিগ যারা আছে, সবাইকে জানানো যে এমন একটা সুযোগ আছে যেখানে আলাদা ভাবে কোনো পয়সা দিতে হয় না, সেখানে কন্টাক্টের কোনো বিষয় নাই, শুধু হুম। অফিসিয়ালি আপনি করবেন, আপনার পেপারস পাঠাবেন, আপনাকে প্রিপেয়ার করবে, এরপরে কোন ইউনিভার্সিটি থেকে আপনাকে সুযোগ দেয়া যায় সেখানে আপনি নিজে পে করবেন, নিজে পে করে চলে আসবেন। আপনি আইএলটিএস করবেন, আপনি প্রিপারেশন করবেন, আপনি ফেস করবেন সম্পূর্ণ আপনার যোগ্যতায়। শুধুমাত্র মাঝখানে যে অফিসিয়ালি যে কাজগুলো, সহযোগিতাগুলো, সেটা জাহাঙ্গীর ভাই করে দেবে, বা অন্য যে সকল ভাইরা এ ধরনের কাজ করে থাকে। সবার প্রতি আমাদের শুভকামনা থাকবে। জি, আচ্ছা, এরপরে জাহাঙ্গীর ভাই প্রোগ্রাম শেষ করব, যে শুধু প্রশ্ন তো আসতেছে, ম্যাথস কোর্স শেষ করে বাইরে কি কোনো কোর্স করা যায়? এই দেশে দেখেন, এই দেশে আপনার বাংলাদেশ থেকে বা ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকেই আন্ডার গ্রাজুয়েট করে আসা যাবে, মাস্টার্স করে আরেকটা মাস্টার্স স্পেশাল বিশেষায়িত আরেকটা মাস্টার্স করা যাবে। এখন উনি উনি অ্যাকচুয়ালি কি কোর্স করেছে? উনি ম্যাথস শেষ করে, না? হ্যাঁ, পারবে, করতে পারবে। জি, আমি আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করতে পারি প্লিজ ঠিকানা দিবেন। অনেক ওকে, মোবারকবাদ ভাইদের সহযোগিতার জন্য শুকরিয়া। আমরাও চেষ্টা করছি যাতে ভাইদের খেদমত করা যায়। রেজাল্ট দুর্বল, ওকে, ইন্টারের এমনিতে অনার্স প্রথম বর্ষে আছি, এক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে যাওয়ার সুযোগ আছে কিনা? নেয়ামতুল্লাহ, ইন্টারের যদি ইন্টারের রেজাল্ট দুর্বল, অনার্সের প্রথম বর্ষে আছি না, তো আমরা দেখতে হবে দুর্বল। দেখেন দুর্বল কতটুকু দুর্বল এখন তো আমরা বুঝতে পারছি না। তারপরে আইএলটিএস করার পরে আপনি সবগুলো ডকুমেন্টস আমাদের কাছে পাঠিয়ে দেন, আমরা দেখে তারপর আমরা অ্যাডভাইস করতে পারবো ইনশাআল্লাহ। স্টুডেন্ট ভিসায় আসার পরে যদি পার্মানেন্ট কোনো জব পায় তাহলে সে জব করলে কোনো সমস্যা হবে কি? জব আপনি পার্মানেন্ট জব পাবেন, কিন্তু স্টুডেন্ট আপনি ফুল টাইম জব পাবেন। ফুল টাইম হবে যখন আপনার ইউনিভার্সিটি যখন হলিডে থাকবে, ইউনিভার্সিটি যখন ওই সময় আপনি ফুল টাইম করতে পারবেন। বাট এই দেশে যে কোনো জবে, অনেক জবই কিন্তু ফুল টাইম পার্মানেন্ট। এই দেশে যারা পার্ট টাইম জব করে এদেরকে বলে ফুল পার্ট টাইম পার্মানেন্ট জব বলে। সো পার্মানেন্ট জব কোনো ম্যাটার না, জব ম্যাটার হলো পার্ট টাইম নাকি ফুল টাইম। আপনি আপনার ইউনিভার্সিটি ওপেন থাকলে পার্ট টাইম করবেন, ইউনিভার্সিটি ছুটির সময় আপনি করতে পারবেন। জি, জাযাকাল্লাহ। জাহিদ হাসান ভাই আমাদের সাথে অনেক দেরিতে যুক্ত হয়েছেন, এজন্য আপনার জন্য আবারই একই কথা দুইবার বলতে হবে। আলিম এইচএসসি দেওয়ার পর ইংল্যান্ড পড়াশোনা করার কোনো সুযোগ আছে কি? সুযোগ আছে। প্রশ্নের জবাব দিয়েছে, জি সুযোগ আছে। প্রিয় প্রিয় ভাই জাহাঙ্গীর ভাই, আমার মনে হয় আমরা যদি আরো 1 ঘন্টা এভাবে কন্টিনিউ করি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর পরে কিভাবে চান্স পাবো সিভিল স্টুডেন্ট? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর পরে আপনার যদি আইএলটিএস থাকে, অথবা আপনার আমরা জানি না আপনি কোন ইউনিভার্সিটিতে, যদি বুয়েট হয়, হ্যাঁ, তাহলে ডেফিনেটলি টিচিং মেথড ইংলিশে আপনি হয়তো আইএলটিএস ছাড়াও আপনি হইতে পারেন। আপনি আপনার ডকুমেন্টস গুলো দেখার পরে আমরা হয়তো বলতে পারবো যে আপনি হয়তো ফুল হয়তো আন্ডার গ্রাজুয়েট টপ আপে আসতে পারেন, হয়তো সেকেন্ড ইয়ার এন্ট্রি হতে পারে, থার্ড ইয়ার এন্ট্রি হতে পারে, অথবা ফুল আন্ডার গ্রাজুয়েট হতে পারে। জাযাকাল্লাহ খায়ের। আমি ফার্মেসি হতে নবী প্রবি হতে এমএস শেষ করছি, 2.7 পেয়েছি। কি করতে পারি? ইংল্যান্ড কিভাবে আসতে পারি? আমার অভিজ্ঞতা আছে 4 বছর। ওকে, উনি তো ফার্মেসিতে পড়াশোনা করেছেন, তাই না? জি। এখন উনার যেহেতু অভিজ্ঞতা আছে, তার মানে হচ্ছে লুকস লাইক যে উনি হয়তো এই সেক্টরে কাজ করছেন। তাইলে হয়তো আপনি চাইলে আবার এম ফার্ম করতে পারবেন, অথবা এমবিএ করতে পারবেন, অথবা এমএসসি ম্যানেজমেন্ট করতে পারবেন। আচ্ছা, মাস্টার্স স্কলারশিপ সুবিধা রয়েছে কিনা ভাই? এই দেশে সব কোর্সে স্কলারশিপ সুবিধা আছে, মাস্টার্সে আছে, আপনার বিএসসি তে আছে, ফাউন্ডেশনে আছে, সবকিছুতে স্কলারশিপের সুযোগ আছে। জাযাকাল্লাহ খায়ের। প্রিয় ভাইরা, জানি আপনারা অনেক প্রশ্ন করছেন, এবং আমার মনে হচ্ছে যে আমার ফেসবুকে কিছুদিন আমাকে আপনারাও একটু জ্বালাতন করবেন আর কি এই বিষয়টা আজকের প্রোগ্রাম শেষে। তো আমি যাতে আমারও বেশি কষ্ট না হয়, কষ্টটা পুরোটা জাহাঙ্গীর ভাইয়ের উপরে যাতে বর্তায়, এজন্য তার সকল ডিটেলস দিয়ে দেব। আপনারা সকল ধরনের সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। জাহাঙ্গীর ভাই,
আজকে আইমানকে অর্থাৎ আমার ছোট্ট ফ্যামিলিকে নিয়ে একটু বাইরে যাব, ওয়েদারটা মোটামুটি ভালো আছে, আমরা লাইভটা শেষ করতে চাই। আচ্ছা টার্গেট ছিল 50 মিনিট, সেখান থেকে 1 ঘন্টা, 1 ঘন্টা থেকে সোয়া ঘন্টা হয়ে গেল, তবুও জি আমাদেরকে ছাড়ছে না। আমি একটা পাবলিক ভার্সিটিতে আসলে ভাইদের প্রশ্নের জবাব না দিয়ে যেতে নিজেদেরকেও খুব অপরাধী মনে হয়। আমি একটা পাবলিক ভার্সিটি থেকে বিবিএ এমবিএ কমপ্লিট করেছি। এখন যদি আবার এমবিএ করতে চাই আইএলটিএস ছাড়া, ভালো কোনো ভার্সিটিতে আচ্ছা পড়ার সুযোগ আছে, পাবে কিনা, পড়ার পাশাপাশি নিজের খরচ চালানোর মতো ইনকাম করার ব্যবস্থা আছে কি? নরসাদ ভাই শুনেন, ইউকে তে আপনি আসার প্ল্যান থাকলে আপনি কিসে আসবেন আমরা আপনার ডকুমেন্টস দেখে বলবো, নাম্বার 1। নাম্বার 2 হইলো আপনার কিন্তু হোম অফিস ইন্টারভিউ নিবে, এবং আপনার যখন দেখবে আপনি এমবিএ করেছেন, আবার জিজ্ঞেস করে আপনি তো এমবিএ করেছেন, হোয়াই আর ইউ ডুইং এমবিএ अगेन? এটার আসলে সঠিক কোনো উত্তর নাই। আপনি যেটা করতে পারবেন, আরেকটা এমএসসি করবেন রিলেভেন্ট আরেকটা কোনো সাবজেক্টে। যেমন মনে করেন আপনি আগে এমবিএ করেছেন যেটার হয়তো মেজর ছিল অ্যাকাউন্টিং, এখন আপনি করবেন জি এমএসসি, আপনি করবেন এমএসসি মার্কেটিং, অথবা এমএসসি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অথবা এমএসসি ফাইন্যান্স। আপনি আপনার এখনকার স্কিল অনুযায়ী আপনি আরেকটা মাস্টার্স করতে পারবেন, এটাও লো আছে, বাট আপনি এটা প্রিপেয়ার থাকতে হবে যে কেন আপনি সেকেন্ড টাইম আপনি মাস্টার্স করছেন, এটা আপনি নিজে রেডি হবেন, আপনার ক্যারিয়ার প্ল্যানটা ঠিক করে আপনি ওভাবে ইন্টারভিউ প্রিপারেশন নেবেন, আপনার ভিসা হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ ভাইজান, আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ি, মার্কেটিং ডিপার্টমেন্ট। ফাইনাল ইয়ার পরীক্ষা দিচ্ছি, খুব দ্রুত শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কি পড়াশোনার জন্য ইউকে তে যেতে পারবো? ইয়েস, কেন জি নয়? অবশ্যই অবশ্যই। এইটা হলো পারফেক্ট টাইম আপনার, আপনি তাড়াতাড়ি আপনার সব ডকুমেন্টস গুলো পাঠিয়ে দিবেন। প্লাস আপনি সম্ভব হইলে, আমরা জানি না আপনি কোন ইউনিভার্সিটিতে, আপনি সম্ভব হইলে আপনি একটা আইএলটিএস দিয়ে দেন, অথবা আরেকটা টেস্ট আছে ডুওলিঙ্গো টেস্ট, এটা অনলাইনে আপনি দিতে পারবেন, ফিস অনলি $50 আই থিংক। আর হইলো নরসাদ ভাই, আমি শেষ করার আগে আপনি বলবেন আমার কোম্পানির নামটা বলে দিবেন, তাইলে ওনারা ফেসবুকে আমাদের পাবে, গুগলেও পাবে। আমি আমার জন্য একটু সুবিধা হয় যে আপনি নিজের মুখে সেগুলো একেবারে শেষ কথায় শেষ বাক্যে বলবেন। আমি এখন প্রশ্ন সবই একই ধরনের। প্রিয় ভাইরা, আপনারা যারা দেখছেন এবং ধৈর্য ধরে, অনেক ভাই আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনারা শেয়ার করেছেন, আপনারা আপনাদের মনের কষ্টগুলো বা আপনাদের প্রশ্নগুলো আপনারা করেছেন এবং করবেন। অনেকের জবাব হয়তো আমরা দিতে পারি নাই, আমাদের সামনে থেকে চলে গেছে, সে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর একই সাথে আমি আবারও বলি যে এখানে আপনার যোগাযোগ করতে কোনো পয়সা লাগবে না, কোনো বাড়তি কোনো খরচ হবে না, কোনো ফি দিতে হবে না, কোনো পার্সেন্টেজ নাই, কোনো কিচ্ছু না। শুধুমাত্র আপনি যোগাযোগ করবেন যদি আপনি সঠিক স্টুডেন্ট হয়ে থাকেন, প্রপার ওয়েতে, সুন্দরভাবে, কোনো ঝামেলা ছাড়া আপনি নিশ্চিন্তে যাতে একটা সঠিক জায়গায় আপনি পড়াশোনা করতে পারেন, সেজন্য আপনার প্রিপারেশন কিভাবে নিতে হবে, আপনি প্রিপেয়ার কিভাবে হবেন, সেই সহযোগিতা জাহাঙ্গীর ভাই আপনাদেরকে করবে যদি যোগাযোগ করে থাকেন। এখানে কোনো কন্ট্যাক্ট বা কোনো টাকা পয়সার বিষয় নেই, যেটি আপনারা বারবার প্রশ্ন করছেন। আপনার পয়সা আপনি ইউনিভার্সিটিতে পে করবেন, এটা আপনাদের শুধু সহযোগিতার একটা জায়গা। তো জাযাকাল্লাহ খায়ের। সবার উদ্দেশ্যে সর্বশেষ কথা এবং আপনার অ্যাড্রেসটা আপনি একটু বলে দিবেন, এরপরে আমি আবার সবার উদ্দেশ্যে সেটা পোস্ট করবো ইনশাআল্লাহ। জাহাঙ্গীর ভাই। জি থ্যাংক ইউ নরসাদ ভাই। এবং আমি যারা আমাদের সাথে ভিউয়ার ছিলেন, যেসব ভাই ভিউয়ার ছিলেন, যেসব গার্জিয়ান ভিউয়ার ছিলেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা ধৈর্যের সাথে এই প্রায় 1.5 ঘন্টা সময় ছিলেন। তো আমি বলবো যে আপনারা, নরসাদ ভাই বলছে, আমি মনে করি যে আপনি নরসাদ ভাইয়ের সাথেও কন্ট্যাক্ট করতে পারবেন। নরসাদ ভাই আমার খুব ক্লোজ বন্ধু, উনি আমার খুব শুভাকাঙ্ক্ষী, আমি উনার শুভাকাঙ্ক্ষী। আপনি উনার মেসেঞ্জারে আপনি দিতে পারবেন, আপনি যা চান ওনাকে বলতে পারবেন মেসেঞ্জারে, নাম্বার 1। নাম্বার 2 হলো আমার কোম্পানির নাম হচ্ছে স্ট্যান্ডার্ড এডুকেয়ার গ্লোবাল। আর আমাদের বাংলাদেশের আমাদের ফেসবুকের অ্যাড্রেস হলো স্ট্যান্ডার্ড এডুকেয়ার গ্লোবাল অ্যাডমিশন। খেয়াল রাখবেন, স্ট্যান্ডার্ড এডুকেয়ার গ্লোবাল অ্যাডমিশন। আর বাংলাদেশটার ফেসবুক আইডি হলো স্ট্যান্ডার্ড এডুকেয়ার গ্লোবাল বাংলাদেশ। আপনি দুটোটা পেজে লাইক দিয়ে রাখবেন, ফলোয়ার হইলে আপনি আমাদের আপডেট গুলো পাবেন। আর কন্ট্যাক্ট করার জন্য আমি মনে করি যে আপনি আমাদের ফেসবুকে আমাদেরকে মেসেজ করতে পারবেন। আমার ফেসবুকেও আপনি পাবেন, যেহেতু এখন দেখে গেছেন আমাকেও আপনি মেসেজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বাট আমি মনে করি স্ট্রংলি নরসাদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট রাখবেন। হ্যাঁ, আমরা নরসাদ ভাই, আমি এমনিই তো প্রেসারের ভিতরে থাকি নানান বিষয় নিয়ে। আমার মনে হয় কি জাহাঙ্গীর ভাই, আপনি তো যেহেতু আপনার অফিস, আপনি কাজটা করেন, যদি কোনো ভাই আমার সাথে যোগাযোগ করে, আমি চেষ্টা করব
সেক্ষেত্রে অবশ্যই আপনার অনুমতি নিয়ে নেব যে আপনার কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার ইমেল, কোন জিনিসটা হলে ভাইরা সহজে আপনাকে পাবে সেই জিনিসটাই আমি আমার ফেসবুকে শেয়ার করে দেব এই লাইভের পরে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। দ্যাটস ফাইন, এইটা ভালো হবে, আপনারা সেভ করে রাখবেন। সো আমি মনে করি দুনো ভাইয়ের সাথে আপনি কন্ট্যাক্ট রাখতে পারবেন, জাস্ট অপশন। হ্যাঁ, তো উনি শেয়ার করে দিবেন আমার নাম্বার, আমার ফুল নেম, আমার মোবাইল নাম্বার, আমার ফেসবুক আইডি, আমার কোম্পানির ফেসবুক আইডি এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি সবকিছু উনি শেয়ার করে দিবেন। আমি মনে করি আপনারা যেহেতু এখন একটা সুযোগ হয়েছে এই দেশে, আপনি পড়াশোনা করার পরে আপনি 2 বছরের কাজের পারমিট পাবেন, তারপরে হ্যাঁ এরপরে ফার্দার এই দেশে সুযোগ সুবিধা আছে। আপনার এই দেশের লটা আসলে স্টুডেন্টদেরকে মোটামুটি স্টুডেন্টের জন্য এটা খুবই বন্ধুসুলভ। আমি মনে করি মিসগাইডেড না হয়ে সঠিক গাইডেন্স নিয়ে এই দেশে পড়াশোনা করতে আসবেন এবং আপনাদের শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। অনেক শুকরিয়া জাহাঙ্গীর আলম ভাই, আপনি আপনার মূল্যবান সময় দিয়ে। এজন্যই বলবো যে আসলে সবার মনের ভিতরে, এই যে আজকে লাইভ করার পর আমার একটা অভিজ্ঞতা হলো, সবার মনের ভিতরে একটা ভয়, টাকার কথাটা জিজ্ঞেস করে, পার্সেন্টেজের কথাটা জিজ্ঞেস করে। দেখেন, এটা কিন্তু ওনাদের দোষ না। ওনারা প্রতারিত বা প্রতারণার শিকার হয়েছে, বা উনি শুনেছে যে ওনার কোনো এক ফ্রেন্ড, ওনার কোনো মানে ছোটবেলার বন্ধু সে প্রতারিত হচ্ছে, মাউথ টু মাউথ এগুলো তো ছড়ায় এইভাবে। তো এই জন্য সবার মনের ভিতরে না একটা আতঙ্ক বা একটা ভয় কাজ করছে, এজন্য বারবার একটা পয়সার বিষয়টা ওনারা জিজ্ঞেস করেছে, জানতে চেয়েছে। তো জাযাকাল্লাহ খায়ের, অনেক শুকরিয়া প্রিয়জন, আপনারা যারা দেখেছেন আজকের। আমার মনে হচ্ছে যে জাহাঙ্গীর ভাইকে নিয়ে হয়তো আরেকটা প্রোগ্রাম আমার করতে হবে, ওটার বিষয়বস্তু একেবারে অন্যরকম থাকবে। একদিনে হয়তো আমি সব শেষ করতে পারিনি, আমি একেবারে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যাদের প্রশ্নের জবাব আমি দিতে পারিনি। আর যারা ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে আবারও শুকরিয়া জানাই। সেই সাথে জাহাঙ্গীর ভাই, আপনার জন্য শুভকামনা। আল্লাহ তাআলা আপনার এই খেদমতকে কবুল করুন। আপনি অনেক কষ্ট করছেন এবং অনেক স্টুডেন্টের হেল্প আপনি করছেন, এবং প্রপার স্টুডেন্ট যারা ইউকেতে অনেকেই আসছে, যেগুলো মাঝে মাঝে আপনি আমার সাথে শেয়ার করেন। আপনি মাঝে মাঝে এয়ারপোর্টে স্টুডেন্টদেরকে আপনি নিজেও আনতে যান, এবং আপনারা লাইভের সাথে সাথে আমার ছেলে আইমানের একটু কান্নার শব্দ শুনতে পাচ্ছেন। এটা আমার জন্য একটা ভালো লাইভ থেকে বের হওয়ার সুযোগ, সেটা হলো যে ওকে নিয়ে একটু বের হতে হবে, সেটাও এই লাইভের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আমাদের আগামী লাইভ যে কোনো সময় যে কোনো একজন প্রিয় মানুষকে বা প্রিয় মানুষদেরকে নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।